বলছে তিনটে সমান রোধক আছে ইএমএফ এর সাথে যুক্ত। আমি তোমাদের আগেও বলেছি বারবার, যখনই তোমরা ইএমএফ কথাটা পাবে তোমরা মনে রাখবে সেটা বেসিক্যালি ভোল্টকে বলা হচ্ছে। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে এখানে ভোল্টকে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে। এবার বলছে তার সাথে সমান্তরালে যুক্ত আছে, কটা যুক্ত আছে, তিনটে সমান রোধ যুক্ত আছে। তো 3R, এখানে তিনটে আর কিন্তু এখানে কানেকশান আছে, কিন্তু এটা এখানে দেখো বলেছে সমান্তরালে যুক্ত আছে। সমান্তরালে যুক্ত মানে কি, 1/R 1/R আর 1/R করে এখানে যুক্ত রাখা হয়েছে। তো এটাকে আমরা কি করব, 3R করব জয়েন করলে। আর 3Rকে জয়েন করার পর সেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সেটা কী হয়ে যাবে, R/3। তাই তোমাদের ডাইরেক্ট বলেছিলাম, আগের দিনও বলেছিলাম, যখনই তোমার সমান্তরালে সেম যুক্ত করবে তখন ওপরে আর লিখবে আর নিচে যতগুলো যুক্ত করছে সেই সংখ্যাটাকে লিখবে, বেরিয়ে যাবে। তো আমরা ভোল্ট দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, তো পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি V²/R, কিন্তু এখানে আর হচ্ছে R/3, তো এখানে আমরা কি বসাবো, R/3 আমরা বসাবো, ঠিক আছে। এবার দেখো এই 3 ওপরে চলে যায়, এই 3 কী হবে, ওপরে চলে যাবে। তো বেসিক্যালি এটা কী হবে, V² × 3/R। এবার দেখো এই 3 এই আরকে মানে 18কে কাটছে, তো এটা কী করে দিচ্ছে 6। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, V²/R ইকুয়াল টু আমরা পাচ্ছি 6 ওয়াট, ঠিক আছে, আমরা পাচ্ছি 6 ওয়াট। এবার নিচে আর একটা পার্ট দেওয়া রয়েছে, সেখানে কি বলছে দেখো, সেখানে তোমাদের বলছে যে একই যে রোধক, তিনটে রোধক, তাদেরকে আবার কি করা হয়েছে, একই ইএমএফ মানে একই ভোল্টের সঙ্গে জোড়া হয়েছে এবং সিরিজে জোড়া হয়েছে। তাহলে R+R+R হবে, সিরিজে জুড়লে তো R+R+R হয়। দ্যাট মিনস এখানে কী আসবে, এখানে তখন আসবে হচ্ছে তোমাদের 3R। কী আসবে, 3R। তার মানে আগেরবার আমরা আর পেয়েছিলাম, এবার আমরা কী করবো, আমরা এখানে 3R পুট করবো, পয়েন্ট টু বি নোটেড। আগেরবার আমরা কি পেয়েছিলাম, আর পেয়েছিলাম, এবারে আমরা কি করব, V²/R এর ভ্যালু হচ্ছে 6। ভালো করে বুঝবে, V²/R এর ভ্যালু হচ্ছে 6। এবার আমাদের বলেছে সেই ওয়াট বার করো, মানে ওয়াট মানে পাওয়ার, দেখো সব ওয়াটের রয়েছে, তো সেই পাওয়ার বার করো যেখানে আমরা V²/3R-কে ইউজ করছি। কাকে ইউজ করছি, V²/3R-কে ইউজ করছি। এবার একটা জিনিস দেখো, আমরা V²/R এর মান জানি 6, তো আমরা এভাবে লিখতে পারি 1/3 × V²/R। এই ওপরেরটাকে এভাবে লেখা যেতে পারে। আর V²/R এর জায়গায় কী লেখা যেতে পারে, V²/R এর জায়গায় কী লেখা যেতে পারে, V²/R এর মান তো আমরা এখান থেকে পেয়ে গেছি 6, তো 6 লেখা যেতে পারে। তো 3 দিয়ে এটাকে কাটলে কী হচ্ছে 2, সো 2 ওয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, অর্থাৎ ফার্স্ট অপশান আমাদের কিন্তু কারেক্ট হবে। তবে এই প্রশ্নগুলো দারুণ প্রশ্ন। এই প্রশ্নগুলো বেসিক্যালি কিসের প্রশ্ন বলে দিচ্ছি, পাওয়ারের সাথে ভোল্ট 1 দিয়ে, ঠিক আছে, একবার রোধ দেওয়া আছে, তোমাদের পরের বার পাওয়ার বার করতে বলেছে, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু V²/R এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী এটা কাজ করেছে। এটা পাওয়ারের যে তিনটে ফর্মুলা, যে তিনটে ফর্মুলা দিয়েই কিন্তু কাজ করে। পাওয়ারের সঙ্গে তোমরা জানো I² × R হয়, এটাও একটা ফর্মুলা। আর পাওয়ারের সঙ্গে তোমরা জানো V × I হয়, এটাও একটা ফর্মুলা। এই তিনটে ফর্মুলা বেসড কিন্তু প্রশ্ন বিগত বছরও প্রচুর পড়েছে, এই বছরও কিন্তু আসবে, ঠিক আছে। নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে যে স্বাভাবিক চোখে লেন্স থেকে রেটিনার দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ধরো রেটিনা, দিস ইজ ইয়োর রেটিনা, এটা হচ্ছে তোমাদের কি রেটিনা। আর লেন্স হচ্ছে তোমাদের এইটা, ধরে নাও এই হচ্ছে তোমাদের লেন্স, এই হচ্ছে তোমাদের লেন্স, এই হচ্ছে লেন্স, ঠিক আছে। এখানে বলেছে লেন্স থেকে রেটিনার দূরত্ব, তো আমরা ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা তোমাদের মেনশন করে দিয়েছে। কোন ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স তোমাদের। এবার দেখো এখানে কি বলেছে তোমাদের, এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্সটা কত বলেছে, এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স বলেছে তোমাদের 2 সেন্টিমিটার, ঠিক আছে। এই ডিস্ট্যান্স তোমাদের বলেছে কত, 2 সেন্টিমিটার। আর বলা হয়েছে লেন্স থেকে মানে চোখের সামনে 20 সেমি দূরত্বে একটা তোমাদের বস্তুকে রাখা হয়েছে, এই জায়গায় একটা বস্তুকে রাখা হয়েছে। এই ডিস্ট্যান্সটা তোমাদের কত বলেছে, 20 সেন্টিমিটার, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি ভালো করে ভাবো, তোমাদের ইমেজ কোথায় তৈরি হয়, আমরা জানি ইমেজ আমাদের তৈরি হয় রেটিনাতে, মানে এটাই হচ্ছে চোখের পর্দা। তো রেটিনাতে যখন ইমেজ তৈরি হবে তার মানে এইটাই হচ্ছে আমাদের ভি হবে 2 সেন্টিমিটার। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের পজিটিভ আছে। তোমরা বলবে পজিটিভ কেন হবে স্যার, তার কারণ আমরা জানি যে আমাদের চোখে এই যে লেন্স আছে, লেন্সের আমাদের ডান দিকে কোনো জিনিস তৈরি হলে সেটা আমরা পজিটিভই ধরি। তো এখানে আমরা কী পাচ্ছি, ভি এর ভ্যালু আমরা কিন্তু +2 ধরবো, গেল এটা, ঠিক আছে। ভি এর ভ্যালু আমি কী নেবো, +2। নেক্সট এখানে দেখো এটা আমাদের কী হবে, এদিকে আছে আর এটাই আমাদের বস্তু দূরত্ব, এটাকে আমরা কী নেবো, নেগেটিভ নেবো, ঠিক আছে। তো ইউ এর এই যে 20 সেন্টিমিটারের মান আমি কী নেবো, এটা কিন্তু আমি নেগেটিভ নেবো, ঠিক আছে। এটা আমি কী নেবো, নেগেটিভ নেবো, এটা হচ্ছে আমাদের ইউ। তো আমরা এখানে কী করবো, 1/u ইকুয়াল টু 1/v মাইনাস 1/u করবো, 1/f ইকুয়াল টু, কেন, কারণ আমরা জানি এটা হচ্ছে আমাদের লেন্সের যে ফর্মুলা হয়। এখানে আমরা যদি পুট করি, আমি একটু তোমাদের গাইটা, এখানে আমরা যদি পুট করি আমরা দেখতে পাচ্ছি 1/f এর মান আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। 1/f এর মান কী হবে, 1/v, সেটা কী হবে 1/2,
ঠিক আছে। আর মাইনাস মাইনাস এ মানে হচ্ছে মাইনাস তোমাদের প্লাস 20, ইয়েস নো বলো, তাই তো হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 1/f এর মান কি আসছে, জাস্ট এ মিনিট, 1/f এর মান কি আসছে, মান আমাদের আসছে এখানে আসছে তোমাদের 40, আর ওপরে আমাদের কি আসছে, সরি 20 নট 40, 20, তাহলে এখানে আসছে আমাদের 10 আর উপরে আসছে আমাদের 1, মানে ডেফিনেটলি এখানে 11 আসবে। আমার কথা বুঝতে পারছো, ইয়েস নো বলো। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। এবং কিন্তু একটা জিনিস মাথা রাখবে, এটা কিন্তু সেমিতে বেরোবে, ঠিক আছে, এটা কিসে বেরোবে, এটা আমাদের সেমিতে বেরোবে। তো এখন আমি সেমি লিখছি না এই মুহূর্তে। 1/f এর মান এটা বেরিয়েছে, তাহলে এফ এর মান কী হবে, এফ এর মান তোমাদের হবে 20/11, কী হবে তোমাদের 20/11, ঠিক আছে, এইটা আমাদের এফ এর মান বেরোবে, কত বেরোবে 20/11, ঠিক আছে, কী বেরোবে 20/11 বেরোবে। এটা কিন্তু আমাদের পয়েন্ট টু বিন্দু কিসে বেরোবে, আমাদের সেমিতে বেরোবে। এবার আমরা আরও একটা জিনিস জানি কি, যে আমরা যখনই সেমিতে কোনো জিনিস বার করি তাকে যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে আমরা কি করি, মিটারে আমরা ক্যালকুলেট করি। এখন এক্ষুনি আমরা করব না, আমাদের আরেকটি জিনিসও বোঝার দরকার, সেটা হচ্ছে আমরা ভালো করে বুঝবে, এটা আমাদের সেমিতে বেরোবে 1/20, তার মানে 20 এলো, এটা আমাদের 2 10, এটা 1 11। একটা জিনিস দেখো, আমরা যখন 1/f করব তখনই তো আমরা ডি পাবো, ইয়েস ও নো বলো। ডি এর মান কি, ডায়াপ্টারের মান কি, লেন্সের শক্তি কী দিয়ে বেরোয়, ডায়াপ্টার দিয়ে বেরোয়। তো 1/f করলে আমরা কী পাবো, আমরা ডি পাবো, ক্লিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে 1/20/11 আমাদের করতে হবে, তবেই আমরা ডিকে পাবো, কারণ ডি এর মান 1/f এর সমান হয়, ঠিক আছে। মানে এই 1/fটাই আমাদের কাজে লাগবে, এফ না করলেও চলতো। যখন ডায়াপ্টার বার করতে হবে না, তখন এই এফকে উল্টো করে লিখতে যাবে না, কারণ 1/fই আমাদের ডায়াপ্টারের মান হয়। সো 1/f মানে 11/20 আমাদের ইউজ হবে, ঠিক আছে। তো এখান থেকে কী হয়ে যাবে, আমাদের 11/20। প্রবলেম হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু 100 দিয়ে সেমি থেকে মিটারে আনতে হবে, তো 100 দিয়ে আমাদের গুণ বলে থাকলে সরি ভাগ করতে হবে, তার মানে এটা আমাদের কী হবে, নিচে যেত। আর যেটা নিচে আসবে সেটা কী হবে, এখানে 1/, করলে ওপরে উঠে যায়, সেটা আমাদের ওপরে উঠে যাবে বেসিক্যালি। তো 20 দিয়ে কে কাটলে হচ্ছে 5, তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের 55 ডায়াপ্টার, অপশান 1, ফার্স্ট অপশানে দেখো এটা রয়েছে, ঠিক আছে, ফার্স্ট অপশান দেখো তোমাদের রয়েছে 50 ডায়াপ্টার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এটা, কিন্তু এটা মাথায় রাখবে, এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত বছর রেলওয়েতে পড়েছে, সেখান থেকে পার্ট ওয়াইজ করলাম। আর আজকেও তোমাদের যে নিউমেরিক্যালস টাইপের পড়বে পরীক্ষায়, তাতেও কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে। পরেরটা চলো, 3 দাগের প্রশ্ন দেখো, বলেছে একটা কনকেভ মিরর আছে যার ফোকাল লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। কনকেভ মিরর কেমন হয় আমরা জানি, কনকেভ মিরর হয় আমাদের এরকম, যার ফোকাল লেন্থ বলেছে 15 সেন্টিমিটার। কত বলেছে, 15 সেন্টিমিটার। দেখো কনকেভ মিরর যে ফোকাস হয় আমরা জানি সেটা নেগেটিভে হয়, ফোকাল লেন্থ আর কি, সেটা নেগেটিভে হয়, এবং এটা সেমিতে দেওয়া রয়েছে, এটা মাথায় রাখবে। আর অবজেক্ট প্লেস করা হয়েছে কোথায়, 10 সেন্টিমিটারে, মানে ইউ এর মান এখানে আমরা কি জানি, ইউ এর মানও আমাদের নেগেটিভই আসে, in front of the mirror. তো find the position of the image and the magnification and the nature of the image, ঠিক আছে। তোমাদের বাংলাতেও গিভেন আছে, চাইলে তোমরা করে দেখতে পারো। দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমাদের এখানে দেখতে পাচ্ছ ইউ আমাদের নেগেটিভ, ঠিক আছে, সেটা অলওয়েজ নেগেটিভ হয়, আর এটা আমাদের নেগেটিভ। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, তুমি কিন্তু ফোকাস তোমার এখানে রয়েছে, এফ তোমার এখানে রয়েছে, ঠিক আছে, আমি এটাকে এইভাবে লিখছি, এফ তোমার এখানে রয়েছে, আর তুমি কি করেছো, তুমি এর এদিকে এই বস্তুকে বসিয়েছো, কারণ এই টোটাল লেন্থটা হচ্ছে তোমাদের 15, আর তুমি বস্তুকে ধরো এরকম জায়গায় বসাচ্ছ, এখান থেকে এইটুকু হচ্ছে তোমাদের 10, ঠিক আছে, মানে নেগেটিভই হবে, কারণ এটা নেগেটিভে যাচ্ছে, এইটুকু তোমাদের 10। তার মানে তুমি কী করছো, ফোকাসের এ পাশে কোথাও তুমি বস্তুকে বসিয়েছো, ঠিক আছে, ফোকাসের এ পাশে কোথাও তুমি বস্তুকে বসিয়েছো, এইটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট। আর আমরা কি জানি, ফোকাসের এ পাশে কোনো বস্তুকে বসালে সেটা কিন্তু বড় প্রতিবিম্ব দেয়, এটুকু 100% ক্লিয়ার, ঠিক আছে। এবং সেটা কেমন প্রতিবিম্ব দেবে, এবং সেটা কিন্তু অসৎ প্রতিবিম্ব দেবে, আর অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কী হয়, আমরা জানি সোজা হয়। তো আমাদের কোনো ক্যালকুলেশন দরকার নেই, ডাইরেক্টই আমরা বলতে পারি যে বাস্তব এবং উল্টানো প্রতিচ্ছবিতে হবে না। এবার আমি অপশান কাটতে আরম্ভ করবো আস্তে আস্তে। দেখো বাস্তব আর উল্টানো প্রতিচ্ছবিতে ডেফিনেটলি হবে না, কাটো। কাল্পনিক সোজা হতে পারে, বাস্তব আর উল্টানো তো হবে না ডেফিনেটলি, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে যে, এখানে তোমাদের কি রয়েছে, ও ভি এর মান বার করতে বলেছে, সেই অনুযায়ী আমাদের এত কিছু বার করার দরকার নেই, আমাদের এই দুটোতে আমাদের অ্যান্সার আসবে, এই দুটোর মধ্যে কোনো একটাতে আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। এবার দেখো আমাদের এই যে 3, এই 3 আমাদের অ্যান্সার আসবে। তোমরা বলতে কেন, কারণ খেয়াল করো এখানে তোমাদের রয়েছে ম্যাগনিফিকেশান 1, ম্যাগনিফিকেশান 1 এর অর্থ হচ্ছে সমান আকৃতির,
একই আকারে, সমান আকারের, বড়ও না ছোটও না। কিন্তু এখানে তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমাদের সমান আকারের হবে না, তোমাদের হবে বড়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই আসবে। ঠিক আছে, যদি চাও একবার ক্যালকুলেট করে দেখে নিতে পারো। চলো আমি তোমাদের ক্যালকুলেট করে একবার দেখাচ্ছি। অর্থাৎ আমরা কোশ্চেন সলভ না করেও কিন্তু এখানে অ্যান্সার দিতে পারতাম, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তো এবার আমি ক্যালকুলেশন কী করে করব? দেখো, ক্যালকুলেশন করার জন্য তোমাকে প্রথমে বার করতে হবে ভি। তার জন্য তোমাকে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, যেহেতু এটা দর্পণ, সো এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। তো এই ফর্মুলা যদি ইউজ করো, তুমি দেখতে পাচ্ছ 1/f এর মান কত হবে? 1/15। ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করছি, দেখো এখানে আমাদের ইউ এর মান আছে, ইউ নেগেটিভ হবে, নেগেটিভ এদিকে আসলে পজিটিভ হবে, তো একেবারেই করে দিচ্ছি 1/10, এটা ইকুয়াল টু হয়ে যাবে 1/v এর মান। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের 30 এলসিএম হবে, 15 2 30, ঠিক আছে, -2, এটা আমাদের কী হবে? +3। এখানে আমাদের কী হচ্ছে? 1/30 হচ্ছে ভি এর মান। ঠিক আছে, তো ভি এর মান 1/30, মানে 1/v এর মান 30, তো ভি এর মান কী হবে তাহলে? 30। আর আমাদের যে ম্যাগনিফিকেশনের ফর্মুলা হয়, সেই ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে আমরা কী জানি? আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে কী জানি? দেখো 30 চলে এসছে অটোমেটিক। ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে কী জানি? যে v/u এবং আমাদের এখানে একটা নেগেটিভ থাকে, তাহলেই আমাদের ভ্যালু এসে যায়। তো -v মানে -30, কারণ ভি এর মানে নিজস্ব কোনো নেগেটিভ নেই, আর -u মানে 10, তো এই দুটো কেটে যাবে। তো দেখতে পাচ্ছি অ্যান্সার আমাদের কী আসবে? 3 আসবে। তো ক্লিয়ারলি দেখো, আগেও কিন্তু আমরা অ্যান্সার করে দিয়েছি কোনো ক্যালকুলেশন না করেই। ঠিক আছে, আবারও বলছি কী করে করছি সেটা আরেকবার দেখে নাও, কারণ সামনে পরীক্ষা, তোমাদের অসুবিধা হয়। আমি বারবার বলছি, শোনো, ভালো করে বোঝো ব্যাপারটা। আমি কী করে ক্যালকুলেশন না করি তোমাদের অ্যান্সার দিলাম। প্রথম কথা হচ্ছে বড়, অসৎ এবং সোজা হবে। তো বাস্তব এবং উল্টানো, মানে রিয়েল এবং তোমাদের ইনভার্টেড, এগুলো তো কেটে যাবে। ঠিক আছে, তো এই দুটো অপশান ছিল, কাল্পনিক এবং সোজা, কাল্পনিক সোজা, মানে বি আর ডি অপশান হতে পারতো। এবার ডি কেন কাটলাম? কারণ ম্যাগনিফিকেশন 1 বলা যেতে, যেটা আমাদের রং হবে। কেন? কারণ ম্যাগনিফিকেশন 1 মানে সমান আকারের, এখানে তো বড় আছে, সো বড় হতে গেলে আমাদের কিন্তু 1 হলে চলবে না, ম্যাগনিফিকেশন 1-এর থেকে গ্রেটার হতে হবে। তোমার থেকে গ্রেটার একটাই অপশানে আছে, 1-এর থেকে বড় 3 আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এভাবে আমরা করেছিলাম। ঠিক আছে, কালকেও একজন আমাকে ফোন করে কথা বলেছে, সে বলেছে স্যার আমার ম্যাথ ফারু হচ্ছে, রিজনিং ফারু হচ্ছে, ইভেন তার জিকেও ফারু হচ্ছে। মানে সে সায়েন্সে তার উঠছে হচ্ছে, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে 12-13 উঠছে, তা সত্ত্বেও তার র্যাঙ্ক তার কথা অনুযায়ী 77-এ যাচ্ছে। তাহলে সে নির্ঘাত তার জিকে ভালো, তার কারেন্ট অ্যাফেয়ার্স ভালো, এবং তার রিজনিং ভালো, মানে ম্যাথ ভালো। এ কটা ভালো না হলে সায়েন্স অত কম ওটা সত্ত্বেও কী করে তার লেভেলে যাচ্ছে? তা আমি তাকে জিজ্ঞেস বললাম, স্যার আমার জিকে গুড আছে, কারণ আমার এনটিপিসিতে আমি ভুগেছি, সেই জন্য আমি জিকে ভালো করে প্রিপারেশান নিয়েছি। ঠিক আছে, সে আমাদের পেডেরই স্টুডেন্ট। এবার ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, তো আমি তাকে বললাম তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে সায়েন্সে? কারণ দেখা গেল ওখানে গিয়ে জিকে ফেভারেবল পড়লো না, তখন গণ্ডগোলে পড়ে যাবে। আর সায়েন্সের তো একটা নির্দিষ্ট তোমাদের সিলেবাস থাকে, জিকের তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সিলেবাস নেই, যেখান থেকে সেখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ইনফানাইট সিলেবাস। তো আমি তোমাদের বললাম কী করে করছো? তখন বলছে যে স্যার আমার এইটাতে প্রবলেম হচ্ছে, অর্থাৎ এই নিউমেরিক্যালসে। আমি বুঝতে পারছি না যে আমি কীভাবে ক্যালকুলেট করবো। মানে আমি প্রশ্নটা পড়ে বুঝতে পারছি, কিন্তু যেই ক্যালকুলেশনে যাচ্ছি কোথায় কী হবে আমি দিশেহারা হয়ে যাচ্ছি। তো তাদেরকে আমি বলবো, এই যেভাবে আমি সলভ করছি সেই পার্টগুলোকে খেয়াল রাখো। তোমাদের এরকম অনেকেরই সমস্যা হয়, এই প্যাটার্নটাকে খেয়াল রাখো যে কীভাবে কোশ্চেন থেকে সলভ করছি, কেন আমি নেগেটিভ বসাচ্ছি, সবই আমি বলে দিই। এই পার্টটাকে খেয়াল রাখলে তুমি পরীক্ষা হলে গিয়ে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চল নেক্সট 4 দাগে পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটা অবজেক্টকে, এটা কিন্তু তোমাদের মনে হচ্ছে সম্ভবত 4 দাগ, 1 মিনিট, এটা তোমাদের 4 দাগ। ঠিক আছে, কী বলা হয়েছে দেখো, একটা অবজেক্টকে কী করা হয়েছে দেখো। অ্যাকচুয়ালি আমি কেন দাগ নম্বর দিয়ে রাখিনি, কারণ আমার করানোর সময় মনে হয় এটা আমাকে এই কোশ্চেনটার পরে না রাখলেই ভালো হতো, কারণ অনেক সময় আমি ইম্পর্টেন্স অনুযায়ী কোশ্চেন্সকে সাজিয়ে নিই স্লাইড থেকে। ঠিক আছে, সেই জন্য আমি দাগ নম্বর প্রিভিয়াসলি আমি সেট করে রাখিনি। ওকে, যখন দেবো এই কোশ্চেন্সটা যেমন তোমাদের 60 নম্বর পেজে এই অপশানে ছিল, তো আমি এখান থেকে তুলে এনে 4 নম্বর দাগে করাচ্ছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট বেশি। তো বলে যে একটি অবজেক্টকে একটি অবতল দর্পণের সামনে 30 সেমি দূরত্বে রাখা হলে 60 সেমি দূরত্বে বাস্তব এবং উল্টানো প্রতিচ্ছবি দেয়। তো দর্পণের ফোকাস, দূরত্ব এবং বিবর্ধন নির্ণয় করো। দেখো প্রথম কথা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে 60 সেমি দূরে একটা বাস্তব এবং উল্টানো প্রতিচ্ছবি দিচ্ছে, তার মানে ম্যাগনিফিকেশান, 1 মিনিট, ঠিক আছে, ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট খুব। ম্যাগনিফিকেশান আমাদের কিন্তু নেগেটিভ আসবে। তোমার ম্যাগনিফিকেশান নেগেটিভ কেন আসবে স্যার? দেখো ম্যাগনিফিকেশান নেগেটিভ এই কারণেই আসবে, ভালো করে বুঝবে, এই কারণেই আসবে কারণ এখানে উল্টানোর বাস্তব প্রতিচ্ছবি চেয়েছে। উল্টানোর বাস্তব প্রতিচ্ছবিতে ম্যাগনিফিকেশান আমরা জানি কি আসে, নেগেটিভ আসে। তো পজিটিভগুলো তো হবে না, তো এইটা হবে না, এইটা হবে না, এই দুটো কেটে যাচ্ছে। তো এই -2 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, হয় বি অ্যান্সার হবে অথবা সি অ্যান্সার হবে, এটুকু আমরা বুঝে গেলাম। এবার দেখো আমাদের এখানে ফোকাস লেন্থ বার করতে বলেছে,
তার আগে আমরা এমনি ম্যাগনিফিকেশনই বার করে ফেলি, চলো, কারণ ম্যাগনিফিকেশন বার এখানে করাই যাচ্ছে। সো মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে। এবার এখানে কী হবে, মাইনাস মাইনাস সিক্সটি বাই তোমাদের মাইনাস 30 হয়। তোমরা বললে স্যার মাইনাস 60 আপনি কেন লিখলেন, 60 লেখা আছে তো ডাইরেক্ট লেখা আছে। দেখো এখানে বলে যে 60 সেমি দূরত্বে বাস্তব প্রতিচ্ছবি, আর বাস্তব প্রতিচ্ছবি বা উল্টানো প্রতিচ্ছবি, উল্টানো ইমেজ কোথায় তৈরি হয়, একটা অবতল দর্পণের সামনে তৈরি হয়। সামনে মানে লেফট সাইডে, আর লেফট সাইডে মানে নেগেটিভ আসবে, আর ইউ অলওয়েজ নেগেটিভ হয়। আমরা জানি ইউ কিন্তু অলওয়েজ নেগেটিভ হয়, কারণ ইউ ওই কারণেই নেগেটিভ হয়, কারণ ইউ সামনে বসে, অর্থাৎ লেফট সাইডে বসে। এটা কেটে যাচ্ছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি -2। সো -2 এই দুটোতে আছে, আমি তোমাদের বলেছিলাম, দেখো বি আসছি, তো -2 এখানে অ্যান্সার হবে। এবার দেখো এখানে আমাদের ম্যাগনিফিকেশান গিভেন আছে, দিয়ে দিয়েছে, আর তোমাদের এ দুটোও গিভেন আছে। তোমাদের কী বার করতে বলেছে, এফ এর মান তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। একটা ছোট ফর্মুলা ছিল, বাট তোমরা নর্মাল ফর্মুলা ধরেই করতে চাও, চলো নর্মাল ফর্মুলা ধরেই করাই। এই ফর্মুলাটা কী হয়, একটুখানি বড় হয়ে যায়, ঠিক আছে, ব্যাস আর কিছু না। এই আমাদের আসবে, তো 1/f আমাদের কী হবে, 1/f এর মান দিয়েছে কি, দেওয়া তো উচিত। প্লেস ইন এতকিমি কনকেভ মিটার, আচ্ছা ফোকাল লেন্থ তো বার করতে বলেছে, সরি, তো আসবে না। তো 1/60 মাইনাস আর -1/30 এই আমাদের আসবে। এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখান থেকে 2/60। দেখো এটা 1, এটা তোমাদের 2, তো 3/60, 3/60, আর নেগেটিভে আমাদের থাকবে, গ্যারেন্টি নেগেটিভে থাকবে। এখান থেকে কাটলে আমরা কী পাচ্ছি, -20। 1/20 মানে এফ এর মান কী হয়ে যাবে, -20, ঠিক আছে। তো এফ এর মান হবে আমাদের -20, আর এইটা আমাদের হবে, তার মানে বি অপশান আমাদের কারেক্ট হবে। বোঝাইতে পারিলাম, বলো, বি অপশান আমাদের কী হবে, কারেক্ট হবে, ঠিক আছে। চলো পরেরটাতে, এটা তোমাদের 5 দাগের প্রশ্ন, কেমন, চলো একটু দিয়ে দিই 5 দাগ। দিস ইজ ইয়োর 5 দাগ। তোমাদের বলেছে হোয়েন এ রে অফ লাইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার হোয়াট হ্যাপেন্স আফটার রিফ্লেকশনের পরে কী ঘটে, ঠিক আছে। অবতল দর্পণের যখন কনভেক্স মিরর, আচ্ছা কনভেক্স মিরর, বাট এখানে কনকেভ দিয়েছে, দেখ দুটো ক্ষেত্রে একই হয়, অবতল না, এটা তোমাদের হবে হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, এই যে এখানে বাংলাটা লেখা রয়েছে, এখানে তোমাদের কী হবে, এটা তোমাদের হবে হচ্ছে উত্তল দর্পণ তোমাদের হবে, ঠিক আছে। তো কী হয় আমি তোমাদের বলে দিচ্ছি, 1 মিনিট, জাস্ট এ মিনিট। কী হয় তোমাদের হয়, উত্তল দর্পণ যদি তোমরা করো, ধরে নাও এটা তোমাদের উত্তল দর্পণ দেওয়া আছে, তো উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, যখন কোনো আলোকরশ্মি উত্তল দর্পণে তোমাদের পরে কনভেক্স মিরর রয়েছে সে উত্তল, তখন কী হয়, তখন যে পথে আসে সেম পথে ব্যাক করছে বলে মনে হয়। যে পথে আসবে, ধরো, আচ্ছা উল্টো দিয়েছি তোমাদের, এই পথে আসছে, ঠিক আছে, তো সেম পথেই ব্যাক করবে, যে পথে আসবে সেম পথে ব্যাক করবে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। যে পথে আসবে সেম পথে ব্যাক করবে, আমরা সবাই জানি। তো কারেক্ট অ্যান্সার কী থাকবে, ইট রিট্র্যাক্টস দ্য সেম পাথ, এটি একই পথ ধরে ফিরে যায়। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে তোমাদের ফিরে যায় বলে মনে হয়, কারণ দেখো আমরা যখনই উত্তল দর্পণের কথা বলছি, উত্তল দর্পণে আমাদের ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, আর ভার্চুয়াল ইমেজ মানে কোনো কিছুই অ্যাকচুয়ালি ঘটে না, মনে হয় যেন ঘটছে। তো ফিরে যায় বলে মনে হয়, এটা লিখলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হতো, ঠিক আছে। কারণ রেল কালকে বলতে পারে, একটা অপশানে দিতে পারে ফিরে যায়, আর একটা অপশানে দিয়ে দিতে পারে ইট অ্যাপিয়ার্স টু বি রিট্র্যাক্টিং থ্রু দ্য সেম পাথ, অর্থাৎ এটা মনে হচ্ছে যেন ফিরে যাচ্ছে, তখন অ্যান্সার কিন্তু মনে হচ্ছে না ফিরে যাচ্ছে, অ্যান্সার হবে উত্তল দর্পণের ক্ষেত্রে, কারণ উত্তল দর্পণে আমরা সৎ প্রতিবিম্ব পাই না, অসৎ বা অবাস্তব বা কাল্পনিক প্রতিবিম্ব পাই। তো এখানে যা হবে সব কল্পনায় হবে, এখানে কোনো কিছুই আমরা ডাইরেক্টলি, অর্থাৎ আমরা কিন্তু বাস্তবে পাবো না, মনে হয় যেন ফিরে যাচ্ছে, এরকমটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে, ওকে। চলো নেক্সট পরেরটাতে, চলো পরের প্রশ্ন, এটা তোমাদের 6 দাগ। এখানে তোমাদের বলেছে ধাতুর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষক কী দিয়ে তৈরি হয়। দেখো এইটা নিয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়েছে, আমিও তোমাদের এখানে একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, যদিও আমি কালকে যে গ্রুপে যে ভয়েস করেছিলাম তাতেও কিন্তু তোমাদের এটা আমি বলে দিয়েছিলাম। দেখো মনে রাখবে অলওয়েজ যে অ্যানোডে তোমাদের থাকে হচ্ছে থাকে, তো অ্যানোড থেকে অশুদ্ধ, তো অ্যানোডে থাকে হচ্ছে অশুদ্ধ ধাতু, মানে যে ধাতুটাকে পিউরিফিকেশান করতে হবে, ঠিক আছে। অশুদ্ধ ধাতু থাকে অ্যানোডে, এটা মনে রাখবে, ওকে। বা যে ধাতুটাকে পিউরিফাই করতে হবে, বিশুদ্ধ করতে হবে যে ধাতুকে, সেটা থাকবে অ্যানোডে, মানে সেটা অশুদ্ধতাই বিশুদ্ধ করতে হবে। আর ক্যাথোডে, ঠিক আছে, ক্যাথোডে থাকবে হচ্ছে তোমাদের শুদ্ধ ধাতু, ঠিক আছে, ক্যাথোডে থাকবে হচ্ছে তোমাদের
শুদ্ধ ধাতু, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়? ইলেকট্রোলাইট। দেখো ইলেকট্রোলাইট হিসাবে তোমাদের ব্যবহার করা হয় হচ্ছে কোনো মেটাল সল্টের সলিউশনকে, সল্টের ওয়াটার সলিউশনকে ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়াটার সলিউশনকে ব্যবহার করা হয়। এটাই কারেক্ট অ্যান্সার হবে। যদি এখানে অ্যান্সারে একটুখানি তোমাদের খিচুড়ি মতো পাকানো আছে, সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের ডাইরেক্ট বলে দিই এইটা বিশুদ্ধ ধাতু, এইটা আমার অ্যান্সার হবে, কারণ সলিউশন শব্দটা ইংলিশে লেখা আছে, তাই নিচে ডাইরেক্ট মেটাল সল্ট লেখা আছে, সেটা নয়। কেন বলছি শোনো, যেমন NaClকে ব্যবহার করা হয় না, NaCl এর সঙ্গে ওয়াটারকে মিশিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো সলিউশন বলতে আমরা ওয়াটারকেই বুঝি, তো এই অর্থেই হবে। বাট বিশুদ্ধ ধাতুর লবণ কেন বলা হয়েছে? তার কারণ এন এর সঙ্গে Cl মিশিয়ে NaCl তৈরি হচ্ছে। Na হচ্ছে একটা সোডিয়াম অর্থাৎ ধাতু, তো ধাতুর সাথে ক্লোরাইড, ধাতব ক্লোরাইড, তার ওয়াটার সলিউশনকে ব্যবহার করা হচ্ছে, ওই জন্য দিস অ্যান্সার উইল বি কারেক্ট হিয়ার, ঠিক আছে? এটা কিন্তু নয়, ডাইরেক্ট মেটাল সল্টকে ব্যবহার করা হয় না। ওকে, বোঝা যাচ্ছে কি বললাম? আর কোথায় কোথায় কী ব্যবহার করা হয় বলে দিলাম। এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা পাবে হচ্ছে ক্লাস 10, তোমরা দেখবে NCERT খুলবে, খুলে ক্লাস 10 নেবে। ক্লাস 10-এ তোমরা যে মেটাল অ্যান্ড নন মেটাল তার লাস্টের দিকে চলে যাবে, লাস্টের পার্টে দেখবে তড়িৎ বিশ্লেষণ বলে একটা পুরো তোমাদের দেওয়া আছে হচ্ছে প্যারাগ্রাফ, সেখানে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? মেটাল নন মেটালে চলে যাবে, ধাতু অধাতুতে তোমরা চলে যাবে ক্লাস 10-এ। চলো নেক্সট পরেরটাতে। এটা আমাদের 7 দাগ, ঠিক আছে? কি প্রশ্ন দিয়েছে দেখো, অতিসারক দ্রবণে কোষ জল হারিয়ে সংকুচিত হলে তাকে কি বলা হয়? তোমরা অনেকেই জানো না কাকে বলা হয় অতিসারক দ্রবণ। চলো একটু আলোচনা করা যাক। এই হচ্ছে তোমাদের, আমি খুলে নিয়েছি, এটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর যে কোষ অধ্যায় আছে, ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, সেখানে আমি খুলে নিয়েছি। এখানে যদি নিচের দিকে আসো, এই পার্টটাকে খেয়াল করো, এদিকের পার্টটা দেখতে হবে না, এখানে খেয়াল করো, বলছে যে এই জায়গাটাকে খেয়াল করো। কয়েকটা জিনিস এখানে মাথা রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অভিস্রাবণ কী? অভিস্রাবণ হচ্ছে এক টাইপের ব্যাপন। অভিস্রাবণ হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ব্যাপন। অলওয়েজ মাথা রাখবে, অভিস্রাবণ অর্থাৎ অসমোসিস ইজ এ কাইন্ড অফ এ ডিফিউশন। শুধু অসমোসিসে কী হয়, একটা অর্ধভেদ্য পর্দা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কোষ পর্দা, যাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ নির্বাচনমূলক অর্ধভেদ্য পর্দা। অর্থাৎ কিছু জিনিসকেও নির্বাচিত করে নিজের ভেতর দিয়ে আসতে দেয়, কিছু জিনিসকেও রিজেক্ট করে দেয়, আসতে দেয় না। এই জন্য একে বলা হয় প্রভেদক ভেদ্য, তোমাদের যেটা এখানে অ্যাকচুয়ালি বাংলায় লেখা আছে, বাট অ্যাকচুয়াল এর ইংলিশ হচ্ছে সেমি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ সব কটাকে আসতে দেয় না, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে অভিস্রাবণ কিন্তু প্রভেদক পর্দার মাধ্যমে হয়। নেক্সট, উচ্চ জলঘনত্ব থেকে নিম্ন জলঘনত্বে প্রবেশ করে। ব্যাপনের ধর্মই হচ্ছে ব্যাপন যখনই হবে তখন কোথাও উচ্চ থাকলে সেখান থেকে নিম্ন ঘনত্বের দিকেই যায়, ব্যাপনের কার্যাবলী তাই, যে উঁচু থেকে নিচুর দিকে যাবে, এটাই হচ্ছে ব্যাপনের কার্যাবলী, ঠিক আছে? তো অভিস্রাবণ যখন স্পেশাল টাইপের ব্যাপন, তখন অভিস্রাবণে কোনো কিছু উঁচু থেকে নিচুর দিকেই যাবে, এটুকু শিওর। এবার কী যায়, মেনলি মনে রাখবে গ্যাসীয় যে আদান প্রদান সেটা ব্যাপনের মাধ্যমে হয়, কিন্তু জলীয় আদান প্রদান, জল বা জলে দ্রবীভূত কোনো জিনিসের আদান প্রদান কিন্তু অভিস্রাবণের মাধ্যমে হয়, ঠিক আছে? এটা মাথা রাখবে অলওয়েজ। যেমন মূলরোম দ্বারা, উদ্ভিদের মূলরোম দ্বারা যে জল শোষণ মাটি থেকে, সেটা অভিস্রাবণের মাধ্যমেই হয়। খনিজ লবণ দ্রবীভূত যে জলে দ্রবীভূত খনিজ লবণ এবং জল, সেটাও যে শোষণ উদ্ভিদ করে, সেটাও কিন্তু মূলরোমের মাধ্যমে যখন করে, সেটা অভিস্রাবণের মাধ্যমেই হয়। ওখানেও কিন্তু সেম টাইপের জিনিস ফলো হয়, যেটা এখানে বলা আছে। এবার কি বলা আছে দেখো, এখানে বলা আছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে যেটা বলা আছে না, ঘটনা হচ্ছে এটা যদি আমি তোমাদের এখানে পড়ে বলি, তাহলে তোমরা কি করবে না, তোমাদের কিন্তু মাথায় ঢুকবে না। চলো আমি একটা কাজ করছি, এটাকে আমি সরলভাবে বোঝাই, তোমরা এই পেজে এসে নিজেরা পড়ে দেখে নিও, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে, ঠিক আছে? চলো দেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলে দেবো, বুঝে নেবে ভালো করে। সেটা হচ্ছে যে ধরো তুমি এখানে একটা বাকেট রেখেছো, ঠিক আছে? আর এই বাকেটে খানিকটা জল দিয়েছো, ঠিক আছে? এই বাকেটে খানিকটা জল দিয়েছো। এই জলটা কোনো এমনি জল না, এই জলের মধ্যে জল, আর এই জলের মধ্যে আছে হচ্ছে ওয়াটার, ঠিক আছে? আর ধরো সুগার আছে, অর্থাৎ চিনির জল আর বেসিক্যালি এটা কী আছে, ওয়াটার আর সুগার, চিনির জল আছে। এবার এর মধ্যে তুমি চুবিয়ে দিয়েছো একটা কোষকে, ধরে নাও একটা কোষকে চুবিয়ে দিয়েছো, কোষ হচ্ছে সবুজ আকৃতি তুমি এঁকেছি, ঠিক আছে? এর মধ্যে একটা কোষকে চুবিয়েছো, কোষের মধ্যে যে জলের ঘনত্ব সেটা হচ্ছে এক্স, আর বাইরে যে জলের ঘনত্ব, ভালো করে বুঝবে, বাইরে যে জলের ঘনত্ব সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ওয়াই, ঠিক আছে? এখন আমাদের ওই বইতে যা বলছে সেটা বলছে যে যদি এক্সের ঘনত্ব ওয়াই থেকে বেশি হয়, তখন ওয়াইকে, ভালো করে বুঝবি, এক্সের ঘনত্ব যখন ওয়াই থেকে বেশি, কি বললাম, কিসের ঘনত্ব, জলের ঘনত্ব, ওয়াটার,
এখানে সব ওয়াটার দিয়ে কথা বলছি আমি, কারণ জলই বাইরে যাবে ভেতরে আসবে। এক্সের ঘনত্ব, এক্সে মানে এই তোমাদের যে কোষ আছে তার মধ্যে জলের যে ঘনত্ব, সেটা যদি বাইরের জলের ঘনত্ব থেকে কি হয়, বেশি হয়, অর্থাৎ এক্সের মধ্যে জল বেশি বাইরে জল কম, তখন বাইরেরটাকে আমরা কি বলি, বাইরেরটাকে আমরা বলি অতিসারক দ্রবণ। বাইরেরটাকে আমরা কি বলি, আমরা বলি অতিসারক দ্রবণ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। বাইরেরটাকে আমরা কি বলবো, অতিসারক দ্রবণ। দেখো অতি কেন বলছি, প্রথম কথা জলের ঘনত্ব বেশি হচ্ছে কোথায়, এক্সে মানে কোষের মধ্যে। মনে রাখবে অতি উল্লেখ করব যখন কোষে জলের ঘনত্ব পাবো, কিন্তু বলবো আমরা বাইরেরটাকে, কোষের মধ্যেটাকে বলবো না। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, এটা দিয়ে প্রচুর টাইপের কোশ্চেন্স করা যায়। এই যে একটা ডায়লগ দিয়ে 4টে এমনভাবে তোমাকে গুলিয়ে দেবে না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে ভালো করে বোঝো, এক্সে ঘনত্ব কার বেশি, জলের ঘনত্ব বেশি, তখন ওয়াই এর থেকে বেশি বলে ওয়াইটাকে আমরা অতিসারক বলবো, ঠিক আছে। সিমিলারলি যদি এক্সে ওয়াই এর থেকে ঘনত্ব কম হয়, কিসের ঘনত্ব, আমি আবারও বলছি ওয়াটার, কিন্তু আমি এখানে কথা বলছি ওয়াটার নিয়ে, ঠিক আছে, কম হয়, তখন আমরা ওয়াইকে বলবো লঘু সারক দ্রবণ। ওয়াইকে কি বলবো আমরা, ওয়াইকে বলবো আমরা লঘু সারক দ্রবণ, ঠিক আছে। ওয়াইকে আমরা কি বলবো, লঘু সারক দ্রবণ। আর যদি দুটো ইকুয়াল হয় তাকে আমরা বলবো সমসারক দ্রবণ, যেটা মনে হয় ওখানে লেখা আছে সমান। তো এটাকে মনে রাখার দরকার নেই, লাস্ট স্টেপটাকে মনে রাখার দরকার নেই, তোমাদের এই দুটোকে গ্যারেন্টি মনে রাখতে হবে। কারণ দুটো যদি তুমি মনে না রাখো তুমি কিন্তু ফাঁসবে। কি বললাম, নামকরণ যা হচ্ছে সব ওয়াইয়েরই হচ্ছে, কিন্তু জলের ঘনত্ব এক্সে বেশি হলে ওয়াইকে আমরা অতি বলছি, জলের ঘনত্ব এক্সে কম হলে একে লঘু বলছি। মানে এক্সের রেসপেক্টে লঘু আর অতি হচ্ছে, এক্সে জলের ঘনত্ব বেশি হলে অতি, ওই জন্য ওয়াইকে আমরা অতি বলছি, অতিসারক বলছি, এক্সের রেসপেক্টে ওয়াইকে বলছি, বুঝতে পারছি আমরা। ওই জন্য এক্সে জলের ঘনত্ব কি আমাদের দেখতে হবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, কিন্তু তবুও তোমরা মনে রাখার জন্য এভাবে করতে পারো, কারণ এক্সাম হলে অ্যান্সার দিয়ে আসাটাই মেন ব্যাপার, কেউ তোমার জ্ঞান পরীক্ষা করতে যাচ্ছে না, ঠিক আছে। তো কাটিয়ে এসো আগে, তারপর জ্ঞান আমার হবে ক্ষণে। তো ঠিক আছে, তো ব্যাপার যেটা বলছে যে অতিসারক দ্রবণে কোষ জল হারিয়ে সংকুচিত হয়। কেন সংকুচিত হয় বাবা, অতিসারক দ্রবণে কোষ জল হারিয়ে কেন সংকুচিত হয়, কারণ দেখো এক্সের মধ্যে জল বেশি, আর আমি একটু আগেই বলেছি ব্যাপন বা অবিস্রাবন যাই হোক না কেন, হাই থেকে জল অলওয়েজ লোতে যাবে, ঠিক আছে। তো এক্সের মধ্যে জল বেশি, এক্স কী করবে, জল দেবে, কাকে দেবে, ওয়াইকে দেবে, ফলে জল বেরিয়ে যাবে, অতিসারক দ্রবণে জল বেরিয়ে যাচ্ছে কোষ থেকে, ফলে কি হচ্ছে, কোষ সংকুচিত হয়ে যাচ্ছে। এই ঘটনাকে আমরা বলি প্লাজমোলাইসিস। এটা তোমাদের ওইখানে যেখানে আমি একটু আগে দেখালাম ওখানেই তোমাদের একটু আগে বা একটু পরে লেখা আছে, অর্থাৎ এটা এনসিইআরটির পার্ট, কিন্তু এটা কিন্তু এনসিইআরটিরই অংশ, ঠিক আছে। এনসিইআরটিতে প্লাজমোলাইসিস শব্দটা কিন্তু উল্লেখ আছে, তাই বারবার বলবো এই পার্টগুলোকে ডেফিনেটলি কখনো কিন্তু মিস করবে না। ওকে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা আর একটু বলার জন্য আমি স্লাইডটাকে আনলাম আরেকবার, সেটা হচ্ছে যে মনে রাখবে যেমন অতিসারক দ্রবণে কোষ থেকে জল বেরিয়ে বাইরে যায়, তেমন লঘু সারক দ্রবণে কী হবে, এখানে কিন্তু জলের পরিমাণ কম, এখানে কী হবে, বাইরে থেকে জল কিন্তু ভেতরে ঢুকবে এবং কোষ কিন্তু ফুলে যাবে। এখানে কী হয়, কোষ চুপসে যায়। এটাও আমি তোমাদের একটু লিখে দিই, কারণ 90% স্টুডেন্টের অসুবিধা হয়। কী হয়, এখানে কোষ এখানে চুপসে যাবে, ঠিক আছে, চুপসে কথাটা লিখলাম। আর এখানে কী হবে, কোষ ফুলে যাবে, ফুলে কথাটা আমি লিখলাম। এই দুটো কথা একটু মাথায় রাখবে, কারণ এই দুটো কথার উপর বেস করে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়ে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা। এই প্রশ্নটা তোমাদের 8 দাগের প্রশ্ন। কি বলেছে দেখো, এখানে এখানে বলেছে যে কোনটা কী টাইপের ফুল সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলেছে। দেখো তোমাদের যে এনসিইআরটি পার্ট আছে, দেখো ভালো করে বুঝবে, তোমাদের বলেছে উভলিঙ্গ ফুল। দেখো ওখানে এনসিইআরটিতে দুটো পয়েন্ট করা আছে, এক হচ্ছে পেঁপে দেওয়া আছে আর তরমুজ দেওয়া আছে, ঠিক আছে। আর বলা আছে এই যে এই পয়েন্টগুলো, ঠিক আছে, কি বলা আছে, পেঁপে আর তরমুজকে বলা আছে এরা হচ্ছে তোমাদের একলিঙ্গ ফুল, ঠিক আছে, এরা হচ্ছে কি তোমাদের বলা আছে একলিঙ্গ ফুল। অপরদিকে তোমাদের আরেকটা ঘাপ করা আছে যেখানে উভলিঙ্গ বলা আছে। উভলিঙ্গ কোনগুলো, জবা, ঠিক আছে, জবা আর সরিষা, এই বলা আছে। এবারে একলিঙ্গ বা উভলিঙ্গ কেন, যদি তুমি একটা ফুলকে দেখো, ঠিক আছে, তোমাদের একটা ফুল এঁকে দেখাচ্ছি, যদি তুমি জবা ফুলকে দেখো, ঠিক আছে, যদি তুমি জবা ফুলকে দেখো, তুমি দেখতে পাবে জবা ফুলে যদি একটা পার্টকে আমি কেটে নিই, তুমি দেখতে পাবে এই পোর্শানে, ঠিক আছে, এখানে কিন্তু এক মিনিট, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যেমন এখানে তুমি কি দেখতে পাবে, তুমি দেখতে পাবে যেমন এখানে আছে হচ্ছে তোমাদের গর্ভধানী, মানে যেকে গর্ভাশয় বলা হয় যেটাকে, সেটা যেমন আছে, তুমি এর পাশে কিন্তু তুমি পুংকেশরকেও পাবে, ঠিক আছে।
বোথ একই ফুলে দুটোকে পাবে, এই জন্য একে উভলিঙ্গ বলা হচ্ছে। ঠিক আছে, কি বললাম, একে উভলিঙ্গ এই কারণে বলা হচ্ছে কারণ এটাতে একই ফুলে তুমি কী পাবে, তুমি কিন্তু দুটো পার্টকেই তুমি কিন্তু পাবে। ঠিক আছে, একই ফুলে তুমি কিন্তু দুটো পার্টকেই পাবে, এই জন্য একে উভলিঙ্গ ফুল বলা হচ্ছে। ঠিক আছে, আমি ফুলটাকে মাঝখান থেকে কেটেছি, কেটে তোমাদের দেখালাম, এটা একদম মাঝখান থেকে কেটে দিয়েছি। একই ফুলে তুমি দুটোকেই পাবে, এই জন্য একে উভলিঙ্গ বলা হচ্ছে। এবার এখানে অ্যান্সার দেখো, কোশ্চেন্সে এখানে কি বলেছে দেখো, তোমাদের বলেছে কোনটা, দেখো উভলিঙ্গ ফুল কিন্তু পেঁপে নয়, সেটা কেটে গেল। একলিঙ্গ ফুল কিন্তু সরিষা নয়, কেটে গেল। একলিঙ্গ ফুল কি তরমুজ? ইয়েস, একলিঙ্গ ফুল কিন্তু তরমুজ। উভলিঙ্গ ফুল কিন্তু তরমুজ নয়। অ্যান্সার কিন্তু আমাদের সি হবে। এটা তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান 2024-এ পড়া প্রশ্ন, এই টাইপের প্রশ্ন পড়তে পারে। এবারেও পরেরটায় চলো, দেখো এটা হচ্ছে তোমাদের 9 দাগ। এখানে বলেছে যে থার্মাইট বিক্রিয়ায় কোন দুটি পদার্থ ব্যবহার করা হয়। দেখো থার্মাইট রিয়াকশানে যে দুটো পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমাদের, একটা হচ্ছে তোমাদের আয়রন অক্সাইড, যেটাকে আমরা বলি আয়রন 3 অক্সাইড। একটা হচ্ছে তোমাদের আয়রন অক্সাইড, যেটাকে আমরা বলি আয়রন 3 অক্সাইড। ঠিক আছে, আয়রন 3 অক্সাইড। ওকে, আর দুই হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম, দুই হচ্ছে তোমাদের কি অ্যালুমিনিয়াম। তো কারেক্ট আনসার আমাদের এটা হবে। এবার এইখানে আমি কিছু বলছি না, এটা তোমাদের থার্মাইট রিয়াকশানে আছে। কোথায় আছে? এটাও তোমরা মেটাল নন মেটালে পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 10 খোলো, ক্লাস 10-এর যে মেটাল নন মেটাল, ধাতু অধাতু, সেখানে তোমরা এই কোশ্চেন্সটার পুরো একটা প্যারাগ্রাফ তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেন্সটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এবং দেখতে পাচ্ছি এটা টেকনিশিয়ান গ্রেড 3-তে অলরেডি 2022-এ এসছে। কোশ্চেন্সগুলো ফরমেশনটাকে দেখো একবার, Fe2O3 দিয়েছে, আবার Fe দিয়েছে। তোমার যদি আয়রন অক্সাইড মনে থাকে কিন্তু ফর্মুলা মনে না রাখো, তুমি এই দুটোতে গুলিয়ে যেতে পারে, কারণ এটাও অক্সাইড এটাও অক্সাইড। ঠিক আছে, দুটো অক্সাইড, এই দুটো অক্সাইড। থার্মাইট রিয়াকশানে বেসিক্যালি কী হয়, এটা রেলের যে পার্টি, সেই পার্টি ঠিক করার কাজে থার্মাইট রিয়াকশান কিন্তু কাজে লাগে। ঠিক আছে, রেলের যে পার্টি, সেই রেলের পার্টি ঠিক করার কাজে, রেলের যে পার্টি, সেই পার্টি ঠিক করার কাজে কিন্তু থার্মাইট রিয়াকশান কাজে লাগে। থার্মাইট রিয়াকশান ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ রেলেরই কোশ্চেন্স চলছে। ওকে, বুঝতে পারছো কী হয়, দুটো যে পার্টি আছে সেই পার্টির যে জয়েনিং ফরম্যাট, তোমরা জানো যে রেলের পার্টিকে দেখতে অনেকটা এরকম হয়। ঠিক আছে, রেলের পার্টিকে দেখতে কেমন হয়, এরকম হয় অনেকটা। এদিকে একটা পার্টি থাকলো ধরো, এদিকে আর একটা পার্টি ধরো থাকলো। ঠিক আছে, এদিকে একটা পার্টি ধরো থাকলো। ওকে, এই দুটো পার্টির যে জয়েনিং ফরম্যাট, এই দুটো, এবার এই দুটো পার্টিকে যখন জয়েন করাবে না, ঠিক আছে, এই দুটো পার্টিকে যখন জয়েন করাবে, এই দুটো আছে, এই দুটো পার্টিকে যখন ধরো এখানে একটা পার্টি এখানে একটা পার্টি আছে, এই দুটো পার্টির মাঝখানে এই অ্যালুমিনিয়াম এবং তোমাদের আয়রন অক্সাইডকে দিয়ে দেওয়া হয়, দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়, মানে এখানে হিট দেওয়া হয়। তার ফলে কী হয়, এটা তাপ উৎপন্ন হয়। এই যে তাপ উৎপন্নের যে প্রক্রিয়া, এই তাপ উৎপন্নের প্রক্রিয়াটাকে আমরা বলি থার্মাইট রিয়াকশন। এত তাপ উৎপন্ন হয় যে এই দুটো গলে এই দুটো একে অপরের সঙ্গে জয়েন হয়ে যায়। ঠিক আছে, এটা থার্মাইট রিয়াকশন বলে এটাকে। ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা। চলো এবার নেক্সট যেটা আছে সেটা থার্মাইট রিয়াকশানের উপর বেস করে আমি রেখেছি তোমাদের জন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমাদের 10 দাগের প্রশ্ন। ঠিক আছে, 10টা প্রশ্ন হলো, কিন্তু দেখো 10টা প্রশ্ন কিতনে ইম্পর্টেন্ট ভাবো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটাও তোমাদের রেলওয়ে এনসিইআরটিতে, সরি রেলওয়ে না, এনসিইআরটিতে ক্লাস 10-এ ধাতুতে আছে। দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, MnO2, ঠিক আছে, MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে, এটাকে আমি একটু সরিয়ে লিখছি, ঠিক আছে, কেমন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2, ঠিক আছে, MnO2-র সাথে যখন অ্যালুমিনিয়ামের রিয়াকশান হয় তখন তৈরি হয় তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, আর তার সাথে তোমাদের ম্যাগনেশিয়াম বেরিয়ে আসে। ঠিক আছে, সরি ম্যাঙ্গানিজ বেরিয়ে আসে, আর তার সঙ্গে তোমাদের প্রচণ্ড তাপও বেরিয়ে আসে। এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা। এবার এখানে তোমাদের বলেছে জারণ বিজারণ বিক্রিয়া হিসাবে এটাকে দেখাতে বলে অনেক সময়। খেয়াল করো একটা জিনিস, এটা আমি অ্যান্সার পরে দিচ্ছি, খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম অক্সাইড আছে, অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে ম্যাগনেশিয়াম তৈরি হচ্ছে, ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে ম্যাগনেশিয়াম তৈরি হচ্ছে, তার মানে অক্সিজেন বাদ পড়ছে। তাহলে এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বিজারণ বলবো না জারণ বলবো? বিজারণ বলবো। ঠিক আছে, বিজারণ বলবো। ক্লিয়ারলি বুঝতে পারছো, কারণ অক্সিজেন কী হচ্ছে, বাদ যাচ্ছে, তো এই জন্য এটাকে আমরা কী বলবো, বিজারণ বলবো। আর অ্যালুমিনিয়ামের সাথে দেখো সেই অক্সিজেন যুক্ত হচ্ছে, এটাকে আমরা কী বলবো, জারণ বলবো। এটাকে আমরা কী বলবো, জারণ বলবো। তো জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে এটাকে পড়ে। নেক্সট ইন্টারেস্টিং পয়েন্ট, এটাকে এখানে মাথা রাখো, ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম এখানে বিজারক পদার্থ হিসেবে কাজ করছে। যার জারণ হয় কিন্তু অন্যকে বিজারিত করে তাকে আমরা বলি বিজারক পদার্থ। তো অ্যালুমিনিয়াম কিন্তু, অ্যালুমিনিয়ামের হচ্ছে জারণ, কিন্তু অ্যালুমিনিয়াম একে বিজারিত করছে, ওই জন্য অ্যালুমিনিয়াম কিন্তু বিজারক পদার্থ। ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে, যার জারণ হয়, নিজের জারণ হচ্ছে
কিন্তু সে অন্যকে বিজারিত করছে। কেন? কারণ যে অ্যালুমিনিয়াম কী করছে, এই অক্সিজেনকে নিজের দিকে টেনে নিচ্ছে, নিয়ে নিজে অক্সাইড বানাচ্ছে, আর ম্যাঙ্গানিজকে কী করে দিচ্ছে, এখানে ফ্রি করে দিচ্ছে। ঠিক আছে, অতএব এটা কিন্তু তোমাদের বীজের উপর অতিশয় কাজ করছে। এবার এখানে এনসিইআরটিতে একটা পয়েন্ট লেখা আছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম যদি রিঅ্যাক্টিভিটি শ্রেণী দেখো, তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু ম্যাঙ্গানিজের অনেক উপরে অবস্থান করে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজের অনেক উপরে অবস্থান করে। অ্যালুমিনিয়াম যেহেতু ম্যাঙ্গানিজের অনেক উপরে অবস্থান করে, তো অ্যালুমিনিয়াম কী করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে ম্যাঙ্গানিজকে বের করে দিতে পারে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কী করতে পারে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে ম্যাঙ্গানিজকে বের করে দিতে পারে। তো অ্যালুমিনিয়াম কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজের কারণেই কিন্তু বেসিক্যালি রিঅ্যাক্টিভিটি সিরিজ এই কারণে উৎপন্ন হয়, সেই জন্য কিন্তু অ্যালুমিনিয়াম এটা করতে পারে। এই 3-4টে পয়েন্ট তোমাকে মাথা রাখতে হবে। এবার এখানে তোমার বিক্রিয়াটাকে ব্যালেন্স করো। দেখতে পাচ্ছ এখানে 3টে Mn আছে, এখানেও দেখো 3টে Mn আছে, এখানে দেখো 4টে অ্যালুমিনিয়াম আছে, এখানে 4টে অ্যালুমিনিয়াম কী করে 2 × 2 4 অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে। এখানে দেখো অক্সিজেন 6টা আছে, 3 × 2 = 6, এখানে দেখো অক্সিজেন 6টা আছে। তো বিক্রিয়া ব্যালেন্স এটাতেই আছে, কারেক্ট। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এই আছে। ওকে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের 13 দাগের প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমাকে একটুখানি কথা বলতে হবে। সেটা হচ্ছে যে 13 বা 12 দাগের প্রশ্ন, 1 মিনিটে দেখে নিই। মাফ করো, এটা তোমাদের 12 নম্বর হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, কে সর্বপ্রথম পুকুরের জলে বিচরণকারী সজীব কোষ আবিষ্কার করেন। চলো এর পেজটা একটু দেখে নেবো। অ্যান্সার তোমাদের এখানে হবে লিভেনউইক। ঠিক আছে, তো সালটা আমি খেয়াল নিই আমার, কারণ সাল আমার মনে থাকে না, বাট লিভেনউইক দেখলাম, ওই জন্য ক্লিক করলাম। চলো একবার দেখে নিই ওখানে কী লেখা আছে। দেখো, জীবনের মৌলিক একক বা কোষ, এই অধ্যায়তে যদি তোমরা আসো, এই অধ্যায়তে আসার পরে তোমরা একটুখানি নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা তোমাদের এই হলুদ কালারের একটা প্যারাগ্রাফ লেখা আছে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন। উনি একটা বটল খুলছিলেন, বটলের যে কর্ক থাকে অর্থাৎ ছিপি, সেই কর্কের মধ্যে তিনি কি করেন, তিনি অনুবীক্ষণ যন্ত্রের তলায় ফেলেন, এবং সরল অনুবীক্ষণ যন্ত্র ছিল, এবং ফেলে তিনি কি দেখেন যে ওখানে তিনি কোষ আবিষ্কার করেছেন। প্রথম কোষ আবিষ্কার কে করেন, সেটা কিন্তু রবার্ট হুক, কিন্তু তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কিন্তু 1674 সালে লিভেনউইক উনি কিন্তু পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিলেন। এরপর দেখো, রবার্ট ব্রাউনিং উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন, প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিলেন 1839 সালে, ঠিক আছে, পার্কিনসে, এবং উনি কোষতত্ত্ব প্রকাশ করেন। ঠিক আছে, এবং স্লেইডেন এবং সোয়ান এই দুই বিজ্ঞানী, দেখো কোষতত্ত্ব প্রকাশ করে কে, ইনি পার্কিনজি করেন না, কিন্তু স্লেইডেন এবং সোয়ান দুজন ছিলেন, এরা কোষতত্ত্ব প্রকাশ করে। এরা কি প্রকাশ করে, এরা বলে যে কোষ কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয়ের কোষ কিন্তু, মানে উভয়ের দেহ কিন্তু কোষ দ্বারা তৈরি, এবং জীবনের মূল একক হচ্ছে কোষ। কেন? কারণ দেখো, কোষের মধ্যে রেচন চলে, কোষের মধ্যে শ্বসন চলে। রেচন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়, সেটাই রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, সেটা আমাদের নাক দিয়ে বেরিয়ে যায়। আর ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে আগত যে রক্ত, সেখান থেকে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন আবার কোষে ঢোকে। সো কোষও কিন্তু সব করে, কোষের মধ্যেও কিন্তু এটিপি উৎপন্ন হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে, সবই উৎপন্ন হচ্ছে, ওখানে কিন্তু গ্লুকোজ ভাঙছে। তো কোষ, ওই জন্য জীবনের মূল একক হচ্ছে আমাদের কোষ। এই কোষ তত্ত্বকে সম্প্রসারণ কে করেছেন, ভিরচু, এটা দিয়ে কোশ্চেন এসেছিল। তো সব কোষই কিন্তু আদি মাতৃকোষ থেকে তৈরি। কোষ কিন্তু উড়ে এসে জুড়ে বসা কোনো জিনিস নয়। কোনো একটা কোষ উৎপন্ন হচ্ছে মানে তার আগে কোনো কোষ ছিল, সেখান থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো সব আদি কোষই কিন্তু, মানে সব কোষই কিন্তু আদি কোষ থেকে তৈরি, এটা কিন্তু উনি বলেছিলেন। তো এখানে অ্যান্সার আমাদের কী হবে, এই পার্ট অনুযায়ী, এটা তোমাদের ক্লাস 9-এর যে সেল, সেখানে তোমরা পেয়ে যাবে। অ্যান্সার তোমাদের হবে এখানে লিভেনউইক। চলো, এটা বোঝা গেছে ডেফিনেটলি। পরেরটা চলো দেখো, এটা পরের প্রশ্ন। যদি একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে তার গতি ভি বার করো। ইংলিশে দেখো এখানে স্পিড বলেছে। দেখো আমি দুটোই বার করে দিচ্ছি। যদি তোমাদের এখানে দেখো স্পিড বলেছে, ইংলিশে দেখো এখানে কী বলেছে, স্পিড বলেছে। ঠিক আছে, 1 মিনিট। ওকে, দেখো দুটোই আমি বার করে দিচ্ছি। যদি স্পিড বলে, স্পিড ইকুয়াল টু কি, আমি ফিজিক্সের অনুপাতে করছি, স্পিড হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম। ঠিক আছে, স্পিড হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম। আর যদি বলে ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ সরণ বাই সময়, এটা হচ্ছে দূরত্ব বাই সময়। দুটো কিন্তু আলাদা জিনিস অ্যাজ পার ফিজিক্স ইজ কনসার্ন। ঠিক আছে, তো এখানে তোমাদের বলেছে একটা বড় এখানে বৃত্ত আছে, তুমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছো, করে এখানে গিয়ে আবার এখানে থেমেছো, তার মানে বৃত্তটার পরিধি বরাবর ঘুরেছো। তো যদি আমি ডিস্ট্যান্স ধরি, এখানে ডিস্ট্যান্স যদি ধরি, ডিস্ট্যান্স আসবে 2πr, আর টি বলেছে তোমাদের 2 সেকেন্ড, তো তখন অ্যান্সার আসবে কিন্তু আমাদের πr। তো স্পিড আমাদের যেহেতু বলেছে এখানে স্পিড, তাহলে এখানে অ্যান্সার হবে এইটা, কারণ অপশানেও আমি এখান থেকে যেটা বার করবো সেটা নেই।
আর যদি ডিসপ্লেসমেন্ট বার করি, ডিসপ্লেসমেন্ট যেটা যেখান থেকে শুরু করেছে সেখানে গিয়েই শেষ হয়েছে, ভালো করে বুঝবে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। ডিসপ্লেসমেন্ট যখন জিরো তখন টি আমাদের নিচে বসলে এটা আমাদের জিরোই ভ্যালু দেবে, তো ভেলোসিটি এখানে জিরো হয়ে যাবে। যদিও ভেলোসিটির এখানে মান জিরো আসলেও তুমি দেখতে পাচ্ছ ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, কারণ এটা সার্কুলার মোশনে ঘুরছে, ঠিক আছে। সো আমরা স্পিড বলেছে, স্পিডে আমরা অ্যান্সার এটা করবো, মিটার পার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু আর মিটার বলতে হবে তোমাকে, ঠিক আছে। এই যে আরটা তোমাদের মিটারে বলতে হবে, তবেই এখানে অ্যান্সার আসবে আমাদের মিটারে। এত মিটার, এটা আমাদের অ্যান্সার এখানে বলতে হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা তোমাদের 14 দাগ, 1 মিনিট লালে লিখে দিই। এটা তোমাদের 14 দাগ। কী বলেছে দেখো, তোমাদের বলেছে যে একজন শিক্ষার্থী আছে, তার চোখের কিছু ডিফেক্ট আছে, সেই ডিফেক্টের জন্য তার চোখের ক্ষমতা হচ্ছে এইটা। তো কোন লেন্স ব্যবহার করা হচ্ছে এখানে? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ -0.5 ডায়াপ্টার রয়েছে, মানে পাওয়ার যখন -0.5 ডায়াপ্টার, তার মানে এখানে ফোকাসও কিন্তু নেগেটিভই থাকবে, ফোকাস নেগেটিভই হবে, কারণ 1/f করলে তবেই আমরা ডি পাই। তো এটা যখন নেগেটিভ তখনই এটা নেগেটিভে আসে। তুমি বলো কোন লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভে থাকে, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে আমরা যদি উত্তল লেন্সের কথা বলি, ঠিক আছে, আমরা যদি উত্তল লেন্সের কথা বলি, ভালো করে বুঝবে, তাহলে সেটা হয় পজিটিভ। আর আমরা যদি অবতল লেন্সের কথা বলি, দাঁড়ো 1 মিনিট, অবতল লেন্স তো পজিটিভ হয়, সরি। আমরা যদি উত্তল লেন্সের কথা বলি, ঠিক আছে, আমরা যদি উত্তল লেন্সের কথা বলি, সেটা আমাদের কি হয়, আমাদের হয় নেগেটিভ। উত্তল লেন্সের ফোকাস আমাদের কি হয়, নেগেটিভ হয়। আর অবতল লেন্সের ফোকাস কী হয়, আমরা পজিটিভ পাই। অবতল লেন্সের ফোকাস কী হয়, আমরা পজিটিভ পাই, আর উত্তল লেন্সের ফোকাস কী হয়, নেগেটিভ পাই, ঠিক আছে। কারণ অবতল লেন্সের ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স। আমি একটু উল্টো বললাম মনে হচ্ছে, 1 মিনিট, হ্যাঁ রিয়েলি সরি, উল্টে গেছে, সরি। এটা হচ্ছে তোমাদের পজিটিভ, এটা হবে তোমাদের নেগেটিভ। এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয়, রশ্মিগুলো আসার পর এইখানে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে কোন দিকে মিলিত হচ্ছে, এটা রাইট সাইডে এই পয়েন্টে গিয়ে মিলিত হলো। সো ডেফিনেটলি এখানে পজিটিভ দেবে ফোকাস। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস কী হয়, নেগেটিভ হয়। তো এখানে অ্যান্সার যা আসবে সব অবতল লেন্সের ক্ষেত্রে আসবে, অর্থাৎ কনভেক্স লেন্সগুলো অ্যান্সার আমাদের একটাও হবে না, কনকেভ লেন্সই অ্যান্সার হবে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট তুমি দেখো ডায়াপ্টার ইকুয়াল টু হোয়াট, 1/f, ঠিক আছে। সো ডি এর মান এখানে আছে তোমাদের 0.5, এটা ইকুয়াল টু 1/f। তো এফ এর মান কী হয়ে যাবে, এখানে 1/0.5 হবে। 0.5 মানে কি, উপরে 10 যাচ্ছে, তো কাটাকুটি করলে কি হচ্ছে, 2 আসবে, ঠিক আছে। এবং এটা নেগেটিভ হবে, কারণ এখানে এগুলো সব নেগেটিভ আছে। তো অ্যান্সার আমাদের কী আসবে, 2, এইটা, অর্থাৎ বি অপশন আমাদের কারেক্ট হবে। দেখতে হচ্ছে অবতল লেন্স এবং কনকেভ লেন্স ব্যবহার হবে, ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার আসবে। বোঝাতে পারলাম? আচ্ছা, তোমরা এগুলো কি মাইনাস না, এগুলো হচ্ছে তোমাদের টিক, অর্থাৎ উত্তল লেন্স টিক দিয়ে 2, এখানে টিক দিয়ে দেখো -2, এখানে টিক দিয়ে দেখো -2.5, এখানে টিক দিয়ে দেখো +2.5, এগুলো সব টিক দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে তোমাদের 15 দাগ। বলছে যে ফেরাস সালফেটকে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি তৈরি হয় না, বা সামথিং লেখা রয়েছে, হয় না, হ্যাঁ। দেখো ফেরাস সালফেট এটা হচ্ছে তোমাদের তাপীয় বিয়োজন বা থার্মাল ডিকম্পোজিশন বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি, তাপীয় বিয়োজন বিক্রিয়া। তাপীয় বিয়োজন বিক্রিয়া হচ্ছে সালফার ফেরাস সালফেট FeSO4, FeSO4কে তুমি যখন হিট দেবে, কি দেবে এখানে, হিট, তুমি যখন হিট দেবে তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে তুমি ফেরাস সালফার অক্সাইড পাবে। সালফার, এখানে দেখো বলেছে সালফার ডাইঅক্সাইড, ডেফিনেটলি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, Fe2O3 পাবে তুমি, তার সঙ্গে তুমি সালফার ডাইঅক্সাইডকে পাবে, তারপর তুমি সালফার ট্রাইঅক্সাইডকেও পাবে, ঠিক আছে। 3টে জিনিস উৎপন্ন হয়। আর আমি যবে থেকে তোমাদের এই কেমিক্যাল রিয়াকশান করাচ্ছি তবে থেকে আমি তোমাদের কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করি, এগুলো কিন্তু উৎপন্ন হয়। তো এখানে তোমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তোমাদের উৎপন্ন হয় না কোনটা, সালফ্রিক অ্যাসিড উৎপন্ন হয় না, তো সালফ্রিক অ্যাসিড কিন্তু এখানে অ্যান্সার হবে। আমি লাল কালি দিয়ে করে দিই, কী অ্যান্সার হবে তোমাদের, সালফ্রিক অ্যাসিডই কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এটা কিন্তু তোমাদের উৎপন্ন হয় না, এটা কিন্তু তাপীয় বিয়োজন একটা, অর্থাৎ থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু এখানে হয়, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, আরও দুটো কথা বলার জন্য একটু থামলাম এখানে, সেটা হচ্ছে মনে রাখবে এটা কিন্তু তোমাদের গ্রিন কালারের হয়, এটা একটু মনে রাখবে, এটা তোমাদের গ্রিন কালারের হয়, যেখানে এই যে এটা কিন্তু তোমাদের হয় ব্রাউন কালারের, অর্থাৎ বাদামি বর্ণের কিন্তু হয়। এটা একটু মনে রাখবে, এই দুটো দিয়ে তোমাদের অনেক সময় প্রশ্ন পড়ে যে গ্রিন কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে কেন, এই কারণ এটা হচ্ছে ফেরিক অক্সাইড। ফেরিক কেন, ফেরাস কেন নয়,
যদি আমি ফেরাস বলে থাকি রিয়েলি সরি, এটা ফেরিক কেন, কারণ দেখো এইখানে এই যে তোমাদের লোহা, তার যোজ্যতা হচ্ছে তোমাদের 3। দেখো আমি যদি লিখি তাহলে এর যোজ্যতা 2, এর যোজ্যতা 3, তো কী হয়, এটা তোমাদের এদিকে চলে যায়, এটা তোমাদের এদিকে চলে যায়। এইভাবে কিন্তু এখানে আসে Fe2O3, ঠিক আছে, কী হয় Fe2O3 এইভাবে আসে। তো লোহার যোজ্যতা এখানে 3, ওই জন্য এটাকে ফেরিক অক্সাইড বলা হয়, এটা মনে রাখবে। পরেরটা চলো, এটা তোমাদের 16 দাগ, এনসিইআরটি থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। দেখো এনসিইআরটিতে একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যারোসল, ঠিক আছে, কী আছে, অ্যারোসল। অ্যারোসল বেসিক্যালি কি, অ্যারোসল বেসিক্যালি হচ্ছে যখন তুমি বিস্তৃত মাধ্যম, ঠিক আছে, বিস্তার আর বিস্তৃত বলে দুটো থাকে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত মাধ্যম, ঠিক আছে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত মাধ্যম। ছোটোটা হয় বিস্তৃত মাধ্যম, বড়টা হয় বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম এখানে হচ্ছে তোমাদের গ্যাস, ঠিক আছে, আর বিস্তৃত মাধ্যম হচ্ছে এখানে কঠিন। তো যেটা বলেছে সেটা আমাদের অ্যান্সার দিতে হবে। অ্যান্সার আমাদের কী হবে, এখানে যদি বিস্তার মাধ্যম বলে থাকে তোমাদের বিসরিত বলেছে, সম্ভবত বিস্তৃত বলতেছে, যে বিস্তৃত হলে তোমাদের কঠিন অ্যান্সার হবে। আর যদি বিস্তার মাধ্যম বলে তাহলে তোমাদের গ্যাসিয়াস ফেজ অ্যান্সার হবে। চলো এটাকে আমি ওখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা কোথায় পাবে, ক্লাস 9-এ তোমাদের যে আমাদের চারপাশে পদার্থ কি বিশুদ্ধ এই জায়গাটায় আছে, ওখানে মিশ্রণ সম্পর্কে বলা আছে। মিশ্রণ আমরা জানি 3 প্রকারের, একটা হচ্ছে দ্রবণ, 2 হচ্ছে সাসপেনশন বা প্রলম্বন, 3 হচ্ছে তোমাদের কোলয়েড, ঠিক আছে। এখানে কয়েকটা কথা আমি বলবো, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। দ্রবণের যে কণাগুলো হয় সেগুলো সব থেকে ছোটো হয়, তারপরে তোমাদের হয় কলয়েড, কলয়েডের কণাগুলো দ্রবণের থেকে বড় হয়, তারপরে হয় তোমাদের প্রলম্বন বা সাসপেনশন, প্রলম্বনের কণাগুলো বা সাসপেনশনের কণাগুলো কিন্তু কলয়েডের থেকেও বড় হয়। তো সব থেকে বড় কণা কোনটা, প্রলম্বন। সব থেকে ছোটো কণা কোথায় থাকে, দ্রবণে। মাঝখানে কী থাকে, কোলয়েড থাকে। মনে রাখবে কোলয়েডে কিন্তু টিন্ডল এফেক্ট দেখা যায়, প্রলম্বনেও কিন্তু টিন্ডল এফেক্ট দেখা যায়। কোলয়েডের টিন্ডল এফেক্ট অল্প সময়ের জন্য দেখা যায় না, বেশি সময়ের জন্য দেখা যায়, যেখানে প্রলম্বনের টিন্ডল এফেক্ট অল্প সময়ের জন্য দেখা যায়, দ্রবণে কোনো টিন্ডল এফেক্ট দেখা যায় না, ঠিক আছে। এবার একটা কথা মাথা রাখবে, এই যে অটোমোবাইলের ধোঁয়া, এক্সস্ট অফ অটোমোবাইলস, এইটা এখানে লেখা আছে, এটাকে অ্যারোজল বলে। যেটা বললাম না, বিস্তৃত মাধ্যম হলে কঠিন হবে, বিস্তার মাধ্যম হলে তোমাদের গ্যাস হবে। কেন, কারণ ধোঁয়াকে যখন আমরা দেখি নর্মাল আমরা গ্যাসীয় আকারেই দেখি, তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সালফার এবং কার্বনের পার্টিকেল মিক্সড আপ অবস্থায় থাকে, ঠিক আছে। সালফার এবং কার্বনের পার্টিকেল কী থাকে, মিক্সড আপ অবস্থায় থাকে, ওকে, এবং সেগুলো ধোঁয়ার মধ্যে ভেসে বেড়ায়। ওই জন্য ধোঁয়াকে নেওয়াটা খুব ক্ষতিকারক, কারণ ওইগুলো যখন আমাদের শরীরে যায় তখন সেটা ক্ষতি করে, ব্যাড এফেক্ট তৈরি করে। তো সালফার কার্বনের যে ক্ষুদ্র কণা সেগুলো হচ্ছে কঠিন অবস্থা থাকে, কিন্তু ওগুলো এত ছোটো যে এগুলো কিন্তু ধোঁয়ার মধ্যে ভাসতে পারে, বা মেনলি ওটাকে আমাকে গ্যাস আকারে দেখি। ওই জন্য চুল্লির ধোঁয়া, মানে তোমাদের যে ইটের যে চুল্লি হয়, ঠিক আছে, ইট পোড়ানোর যে চুল্লি, সেখানে সেই সব জায়গায় ভাটা যেটা পাওয়া যায়, তার যে চুল্লি হয়, তারপরে তোমাদের যে যেটাকে তো আমরা বলি হচ্ছে এক্সস্ট, অর্থাৎ গাড়ির যে ধোঁয়া, গাড়ির এক্সস্ট পাইপের যে ধোঁয়া, এগুলো সবই কিন্তু তোমাদের কী হয়, ডেফিনেটলি কিন্তু সেগুলো কিন্তু অ্যারোজল। এখানে আরও অনেক প্রশ্ন এখানে আসতে পারে, যেটা পরীক্ষা তোমাদের এখনো আসেনি, বাট আসতে পারে। দেখো সেভিং ক্রিম, দুধ, মিল্ক অফ ম্যাগনেশিয়া, ফোম, জেলি, এগুলো কি, এই পার্টটাকে ভালো করে মুখস্থ করে যেও, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। যদি বলে কোথায় তোমাদের দেখা যায় না টিন্ডল এফেক্ট, বলবে দ্রবণে। কোথায় দেখা যায়, কোলয়েড, প্রলম্বন দুটোতেই দেখা যায়, কিন্তু কোলয়েড আর প্রলম্বনের মধ্যে পার্থক্য হচ্ছে কোলয়েডে বেশি সময় ধরে দেখা যায়, প্রলম্বনে কম সময় ধরে দেখা যায়, ঠিক আছে। এটুকু হচ্ছে পার্থক্য। এই পার্টটা তোমরা একবার ভালো করে পড়ে নিও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে যে কোলয়েডে কী কী বৈশিষ্ট্য, এগুলো সবই দেওয়া আছে, পেডেও আমি তোমাদের পড়িয়েছি, আর ফ্রিতেও তো ক্লাস তোমরা পাচ্ছ, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, পরের প্রশ্ন কি বলেছে, এটা আমাদের হচ্ছে 17 দাগ। পরের প্রশ্ন তোমাদের বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি রিলেটেড টু দ্য হরমোন অ্যাড্রেনালিন। হ্যাঁ, হরমোন অ্যাড্রেনালিনের সঙ্গে কোন কথাটা ঠিকভাবে সংযুক্ত এখানে আছে, ঠিক আছে। দেখো অ্যাড্রেনালিন হরমোন যখন খরিত হয়, পেছনে যখন আমার বাঘ দৌড়চ্ছে বা কোনো গাড়ি আসছে আমি দেখতে পাইনি, হট করে আমি থামলাম, এই সমস্ত ক্ষেত্রে অ্যাড্রেনালিন হরমোন কাজ করে। বা রাত্রিবেলা যদি আমি একটা দড়িকে সাপ বলে ভাবি, আমি তিরিং করে লাফিয়ে উঠবো, এই পুরো ব্যাপারটি হচ্ছে অ্যাড্রেনালিন কাজ করে। অ্যাড্রেনালিনের ফলে কী হয়, আমার হৃদস্পন্দন বাড়বে, শ্বাস প্রশ্বাসের হার বাড়বে, রক্তচাপ বাড়বে। দেখো আমাদের যে কোষ থাকে, সেই কোষে কিন্তু অক্সিজেন প্রয়োজন দরকার হয় যখন আমাদের কোনো ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি হচ্ছে, কারণ তখন আমাকে দ্রুত কাজ করতে হয়। আর তার ফলে কী হয়, কোষের যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়া তখন কী হয়, অ্যাক্টিভ হয়ে যায়, সেই মাইটোকন্ড্রিয়া তখন কী হয়, অ্যাক্টিভ হয়। আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী আসতে থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসতে থাকে হচ্ছে অক্সিজেন। কারণ অক্সিজেন যদি না আসে, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারবে না, ফলে কোনো এটিপি কিন্তু তৈরি হবে না। আর এটিপি তৈরি হয় অক্সিজেনের মাধ্যমেই, ঠিক আছে। সো এটিপি তৈরি হবেই না, ঠিক আছে। তো অক্সিজেন করার জন্য আমাদের শ্বাসকার্য বেশি হওয়া প্রয়োজন, তো ব্রিদিং রেট বাড়বে। আর এই রক্তের মাধ্যমেই অক্সিজেন আসে, আমরা সবাই জানি আমাদের শরীরে রক্তই অক্সিজেনকে নিয়ে আসে। তো রক্ত যখন অক্সিজেনকে নিয়ে আসে, রক্তের পাম্পের প্রয়োজন হয়, ফলে হৃদস্পন্দন বাড়বে, ঠিক আছে, আর রক্তচাপও কিন্তু বৃদ্ধি হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের তিনটেই যাবে, তো অ্যান্সার উইল বি অল 3, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এটা আমাদের 18 দাগ।
কি বলেছে দেখো, এখানে বলেছে যে যখন কোনো কার্য সম্পাদিত হয় তখন কোন টিস্যুটা প্রাণীদের মধ্যে চূড়ান্ত কাজ করে। দেখো আমাদের হাড়ের সঙ্গে অনেক টিস্যু যুক্ত থাকে, যেমন হাড়ের সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেম যুক্ত থাকতে পারে, কিন্তু হাড়ের সঙ্গে মেন যে টিস্যুটা যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের কিন্তু পেশিকলা। কারণ হাড়ের সঙ্গে আমাদের কী যুক্ত থাকে, পেশি যুক্ত থাকে। ওকে, এই পেশিকে টান মারলে তবে এই হাড় কাজ করবে। তো অ্যান্সার আমাদের কী হবে, কানেকটিভ টিস্যু যুক্ত থাকে অবশ্যই, কিন্তু মেন কাজ কে করে, পেশিকলা করে। তো অ্যান্সার আমাদের হবে পেশিকলা। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো, বলেছে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে স্থাপন করা হয়েছে, তো প্রতিবিম্বের দূরত্ব কত? এটা তোমাদের 19 নম্বর কোশ্চেন্স। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন্স। চলো দেখো কি বলেছে এখানে, একটা উত্তল লেন্স আছে। উত্তল লেন্স বলতে কি বোঝায়, উত্তল লেন্স বলতে বোঝায় এই হচ্ছে তোমাদের উত্তল লেন্স। ঠিক আছে, এবং এই উত্তল লেন্সের কি করা হয়েছে, দেখো এখানে উত্তল লেন্সে বলা হয়েছে যে ফোকাস দৈর্ঘ্য, দেখো আমরা উত্তল লেন্সের ফোকাস পজিটিভ জানি। ঠিক আছে, তো 10 সেন্টিমিটার তোমাদের উত্তল লেন্সের ফোকাস হবে, এটা আমাদের এফ হবে। আর বস্তুকে স্থাপন করা হয়েছে কোথায়, বস্তুকে অলওয়েজ এদিকে স্থাপন করা হয়, তো ইউ আমাদের অলওয়েজ নেগেটিভ হয়, তো 15 সেন্টিমিটার হবে। ফোকাস তোমাদের কী বার করতে বলা হয়েছে, ইমেজ ডিস্টেন্স বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা কী জানি 1/f ইকুয়াল টু আমরা কী জানি 1/v মাইনাস 1/u, এ আমাদের হয়। তো 1/f, সরি এফ তো দেওয়াই আছে, কত আমাদের 10, আর ইউ নেগেটিভ আছে, এদিকে এলে পজিটিভ হয়ে যাবে। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, ইউ আমাদের নেগেটিভ থাকলেও এখানে আমাদের ইউ নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এই পজিটিভ দিয়ে এদিকে গেলে আবার নেগেটিভ হয়ে যাবে, এটা আমাদের কী হয়ে যাবে 1/15 হয়ে যাবে, এটাই আমাদের হবে ভি এর মান। ঠিক আছে, তো এখান থেকে কী পাচ্ছি আমরা 30 পাচ্ছি, এটা হচ্ছে 3 মাইনাস 2, সো তোমাদের 1/30, এটা ইকুয়াল টু আমাদের 1/v, তো 30 হয়ে যাবে ভি এর মান। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, এইটা হবে। এখানে দুবার দেওয়া রয়েছে, মানে একটাতে নেগেটিভ ছিল, 1 মিনিট, পয়েন্ট টু বি নোটেড, একটাতে তোমাদের হচ্ছে হয়তো নেগেটিভ ছিল। ঠিক আছে, তো অ্যান্সার তোমরা এই দাগটাকে করে দাও, এটা আমাদের অ্যান্সার হবে। এবার একটা জিনিস ভালো করে ভাবো, সেটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা একটুখানি বুঝতে হবে তোমাদেরকে। আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, উত্তল লেন্স আর কি। উত্তল লেন্সের আমরা যদি এফ এদিকে যেমন 20, এদিকেও আমাদের 20 হয়। ঠিক আছে, আমরা তো এদিকেও 20কে পাই। আচ্ছা আমি এই কালিতে না করে 1 মিনিট হলুদে করে দিচ্ছি, আমরা এদিকেও কিন্তু আমরা 20কে পাই। ঠিক আছে, এদিকে যেমন 20 হয়, এদিকেও কিন্তু আমাদের 20 হয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি আমরা এফ যদি এই পাশে রাখি, আমরা এফের এ পাশে আমরা বস্তুকে রেখেছি। আমরা যখনই এফের এ পাশে চলে যাব, ঠিক আছে, আমরা যখনই এফ বা এফের এ পাশে যখন বস্তুকে যাব, তখন আমরা কেমন প্রতিবিম্ব পাই, আমরা ডেফিনেটলি আমরা জানি যে আমরা সৎ প্রতিবিম্ব পাই। ঠিক আছে, আর সৎ প্রতিবিম্ব উৎপন্ন কোন দিকে হয়, সৎ প্রতিবিম্ব উৎপন্ন আমাদের রাইট সাইডে হয়, লেন্সের রাইট সাইডে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। ফলে এটা ডেফিনেটলি গ্যারেন্টি যে এটা মাইনাস হবে না, প্লাসই হবে। তো দেখো প্লাসই আমাদের কিন্তু ভ্যালু এসছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, যারা এই জায়গাগুলো দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি একটা কাজ করছি, এগুলোকে আমি আরেকবার লিখে দিচ্ছি, কেমন? কারণ কি হয়েছে, তোমাদের এটা একটু একদম স্লাইডে সরে গেছে। তো আমাদের এখানে এফ ছিল আমাদের +10, ঠিক আছে, আর আমি বললাম যে এ সাইডে উৎপন্ন হচ্ছে, মানে এখানে কী হবে, তোমাদের সৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে, এটা আমি বলতে চেয়েছিলাম। ঠিক আছে, চল পরেরটাতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 20 দাগের প্রশ্ন, আমি তোমাদের একটু লাল কালি ব্যবহার করে লিখে দিই আগে যে এটা হচ্ছে তোমাদের 20 দাগের প্রশ্ন। ঠিক আছে, তো এবার কী বলেছে দেখো, এখানে প্রশ্নে বলেছে যে একটা লেন্সের ম্যাগনিফিকেশন হচ্ছে -2। -2 বলতে কী বোঝায়, -2 শব্দের অর্থ হচ্ছে যে এটা কিন্তু একটা সৎ প্রতিবিম্ব এবং এটা একটা বড় প্রতিবিম্ব। 1 মিনিট, -2 না, -2 বলতে বোঝাচ্ছে যে এটা একটা অসৎ প্রতিবিম্ব। কারণ দেখো অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা ম্যাগনিফিকেশান আমাদের যে লেন্স আছে তাতে আমরা নেগেটিভ পাই। ঠিক আছে, লেন্স বলেছে না, এটা একটা অসৎ প্রতিবিম্ব এবং এটা একটা বড় প্রতিবিম্ব, কারণ দেখো 2-এর বেশি আছে। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে কী পাবো, এটাকে আমরা মাইনাস পাবো। এবার কি বলেছে দেখো এখানে, 1 মিনিট, -2 আছে, মাইনাস তো থাকলো, মাইনাসে তো সদই বোঝায়, অসৎ তো বোঝায় না, সো এটা সদই হবে, নট অসৎ, সরি ফর দ্যাট। ঠিক আছে, তোমরা এখানে ঠিক করে নিও, এটা তোমাদের নেগেটিভ বলেছে মানে এটা সৎ হবে, অলওয়েজ মাথা রাখবে। একটা জিনিস বলে দিই, দেখো একটা জিনিস বলি, আমি কোনো দিন এইসব জিনিসপত্র মুখস্থ রাখি না। ঠিক আছে, আমি চিন্তা করি, চিন্তার মধ্যে দিয়ে আমি অ্যাকশান বার করি। ঠিক আছে, তো সৎ না অসৎ, মাইনাস থাকলে সৎ না অসৎ, এসব জিনিস আমি মুখস্থ রাখি না, ওই জন্য চিন্তা করি তারপরে আমরা বের করি। ঠিক আছে, ওই জন্য অনেক সময় দেখবে যে আমি এটা বলার পর এটাকে কনভার্ট করে আলাদা করে দিচ্ছি, এর কারণই এইটা। অনেক টিচার আছেন যারা কী করেন, যারা ব্যাপারটাকে মুখস্থ রাখে যে সৎ হলে নেগেটিভ, আমার ব্যাপারটা তা নয়, আমি বেসিক্যালি থিওরি দিয়ে মনে রাখি। কেন এটা হয়, এটা অলওয়েজ মাথা রাখবে যে তোমার লেন্স হোক, পয়েন্ট টু বি নোটেড, ইম্পর্টেন্ট জিনিস,
লেন্স হোক বা তোমাদের দর্পণ হোক, কি বললাম, লেন্স হোক বা দর্পণ হোক, ঠিক আছে। অলওয়েজ মাথা রাখবে নেগেটিভ সাইন যদি ইউজ করছো তুমি ম্যাগনিফিকেশনের জন্য, কিসের জন্য, ম্যাগনিফিকেশনের জন্য, ম্যাগনিফিকেশনের জন্য তুমি যখন নেগেটিভ সাইন্স ইউজ করছো, পয়েন্ট টু বিন্দুটা আমি বারবার বলছি, দুটো জিনিস হয়, অনেকে স্টুডেন্টরা গোলায় এই জিনিসটাকে একটু ঠিক করে দিই। দেখো দুটো জিনিস হয়, একটা হয় আমাদের ম্যাগনিফিকেশন, আমি ম্যাগ বলে লিখলাম, আর একটা হয় তোমাদের হচ্ছে ইমেজ ডিস্ট্যান্স, ঠিক আছে, মানে প্রতিবিম্ব দূরত্ব। এই দুটোকে আমি তোমাদের লিখছি, ভালো করে বুঝবে, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা এখানে কথা বলি, এখানে এবার লিখলে তোমরা বুঝতে পারবে না, 1 মিনিট কাছে, এখানে প্রতিবিম্ব দূরত্ব বলে লিখছি, প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব। তো যদি অসৎ হয়, ভালো করে বুঝো, অসৎ হয়, অসদে ম্যাগনিফিকেশান অলওয়েজ প্লাস হয়, এটা অলওয়েজ, সেটা লেন্স হোক বা দর্পণ। আমি ম্যাগনিফিকেশান দেখো লেন্স আর দর্পণ কিছু লিখিনি, এটা অলওয়েজ কী হয়, প্লাস হয়, ঠিক আছে। কিন্তু প্রতিবিম্ব দূরত্বের দুটো দিক আছে, প্রতিবিম্ব দূরত্বের আর সৎ হলে তোমাদের কী হবে, নেগেটিভ হবে, এটা মাথা রাখবে। অসৎ হলে প্লাস, এদিকে বেশি গেলে তো তোমার দেখতে পাবে না, অসৎ হলে প্লাস, সৎ হলে নেগেটিভ, এই যে সাইনটা রয়েছে এটাই হয়। তোমাদের মুখস্থ করানোর মতো করে বলে দিই, কারণ তোমরা ওটা চাও। প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে একটা গণ্ডগোল আছে, প্রতিবিম্ব দূরত্ব যদি লেন্সে যাও, ঠিক আছে, যদি লেন্সে যাও, লেন্সে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় তোমাদের বাম দিকে। তো প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে লেন্সে গেলে তোমরা প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ পাবে লেন্সে, ঠিক আছে, আর সৎকে পাবে তোমরা পজিটিভ, এটা হচ্ছে লেন্সে, এটা হচ্ছে লেন্সে, ঠিক আছে। আর দর্পণে আর একটা লিখছি প্রতিবিম্ব দূরত্ব, দর্পণে প্রতিবিম্ব দূরত্ব, পয়েন্ট টু বি নোটেড, দর্পণে প্রতিবিম্ব দূরত্ব তুমি যদি অসদে যাও তুমি পাবে নেগেটিভ, ঠিক আছে, আর অসদ তোমাদের নেগেটিভ, হ্যাঁ, দর্পণের প্রতিবিম্ব দূরত্ব যদি অসদে যাও তাহলে তুমি কী পাবে, তুমি পাবে নেগেটিভ, ঠিক আছে। আর দর্পণে 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 বলছি তো, দর্পণে পজিটিভ হবে, সে উল্টে যাবে। আর সৎ যদি যাও, দর্পণে যদি সৎ হয়, সৎ যদি তুমি যাও দর্পণে তোমাদের নেগেটিভ হয়, মানে এই সাইনটা উল্টে যায়, এটাই বলতে চাইছিলাম বেসিক্যালি। চিন্তা করলাম, চিন্তা করে অ্যান্সার দিলাম, ভালো করে বুঝবে। এই ছকটাকে একটুখানি মনে রাখো, এটা ছকটা একদম পারফেক্ট ছক, তোমরা চাইলে ম্যাচও করে নিতে পারো, মিলিয়েও নিতে পারো। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো, ইম্পর্টেন্ট খুব এই ছকটা। ম্যাগনিফিকেশান অসদে অলওয়েজ পজিটিভ, সদে অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে, এটা নিয়ম। কেন, এর কারণ হচ্ছে ম্যাগনিফিকেশান কিসের উপর বেস করে হয়, কোনো বস্তু উল্টো না সোজা সেটা দেখানোর জন্য সৎ আর অসৎ, মানে আমরা নেগেটিভ না পজিটিভ নির্বাচন করি। অসৎ প্রতিবিম্ব যেখানেই উৎপন্ন হোক না কেন অলওয়েজ সোজা হয়, অলওয়েজ সোজা হয়, আর সোজা হওয়ার জন্যই এখানে পজিটিভ সাইনটা আসে। ম্যাগনিফিকেশানে আমাদের লেফট রাইটের কোনো ব্যাপার নেই, ম্যাগনিফিকেশানে আপ ডাউনের ব্যাপার আছে। যদি সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করে, ওভার দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে সেটা সৎ, তার মানে সেটা অসৎ প্রতিবিম্ব। আর উল্টো হলে আমরা কিন্তু সদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা নেগেটিভ ইউজ করি, ঠিক আছে। এই পার্টটাকে যদি তোমরা মনে রাখো, তাহলে এই যে আমি ছোট্টখাটো যেটা তোমাদের এখানে গোলালাম, সেটা এই কারণে গোলালাম কারণ আমি তোমাদের থিওরি থেকে আমি ব্যাপারটাকে টেনে আনলাম, আমার মুখস্থের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো সেই জন্যই কী হলো, ওখানে আমি থিওরি মিসম্যাচ হচ্ছিলো, যার ফলে আমি আবার ঠিক করলাম এখানে, বোঝা যাচ্ছে কী বললাম, ওকে। তা আমি এটাই মনে করলাম যে সৎ বলে তো উল্টো হবে, উল্টো মানে তো নেগেটিভ, ওই জন্য আমি তখন অসৎ লেখার পর আবার সৎটা লিখলাম, বোঝাতে পারলাম। তো এই হচ্ছে বেসিক ব্যাপার। প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে কিন্তু লেফট রাইট ব্যাপার হয়। এবার তোমাদের এখানে আরও একটা জিনিস লিখে দিই, যেটা তোমরা গোলাও, যেটা আবার আর গোলাবে না। প্রতিবিম্ব দূরত্ব কি মনে রাখবে, প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব লেন্সের ক্ষেত্রে উৎপন্ন হয় তোমাদের লেফট সাইডে, লেফট, কোন সাইডে উৎপন্ন হয়, লেফট, আচ্ছা এল বলে ছেড়ে দিচ্ছি, এত লিখবো না তাহলে গুলিয়ে যাবে, লেফট সাইডে উৎপন্ন হয়। আর লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় রাইট সাইডে, সেই জন্য লেফটে পড়েছে বলে নেগেটিভ, রাইটে পড়েছে বলে পজিটিভ। কিন্তু প্রতিবিম্ব দূরত্ব যদি দর্পণে ধরো তাহলে এটা তোমাদের উৎপন্ন হয় রাইট সাইডে, অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় রাইট সাইডে, আর সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় লেফট সাইডে, এই জন্য এই ব্যাপারটা আলাদা হয়, ঠিক আছে। এই দুটো ব্যাপার আলাদা, এই কারণে দর্পণে এই ব্যাপারটা আলাদা হয়, বোঝাতে পারলাম আমি। এই যে ছকটা করে দিয়েছি, ছকটাকে মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলো এখানে কি বলেছে সেইটার অনুযায়ী আমরা উত্তর দিই, চলো কি বলেছে দেখো, বলেছে যে ম্যাগনিফিকেশান আমাদের নেগেটিভ আছে, ওকে, -2। বস্তু উচ্চতা, দেখো আমাদের প্রতিবিম্ব উচ্চতা আমরা কি জানি, আমরা জানি প্রতিবিম্ব উচ্চতা মানে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এইটা আমাদের হয়, ঠিক আছে। ইমেজ হাইট আমাদের কি বলেছে 2, মানে এইটা ইমেজ হাইট বার করতে বলেছে, তো ইমেজ হাইট লিখলাম। অবজেক্ট হাইট আমাদের কি বলেছে 5,
দেখো অবজেক্ট হাইট অলওয়েজ পজিটিভ হয়, কেন? কারণ অবজেক্টকে অলওয়েজ সোজা করে যে প্রিন্সিপাল অ্যাক্সিসে তার উপরে বসানো হয়, কিন্তু ইমেজ হাইট দেখো এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, এবং দেখো এটা কিসে থাকছে তোমাদের, 1 মিনিট, হ্যাঁ 5 দুগুণে 10, এবং দেখো এটা নেগেটিভে থাকবে। সো নেগেটিভই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বোঝাতে পারলাম? ইয়েস আর নো বলো। খেয়াল করো একটা জিনিস, এখানে আমাদের কিন্তু অপশানে কোথাও -10 নেই, তো আমরা এটাকেই অ্যান্সার করবো। বাট যদি -10 আর +10 থাকতো তো -10কে আমরা অ্যান্সার করতাম। তোমরা বলে কেন? দেখো আমি একটু আগেই কী বলেছি যে ম্যাগনিফিকেশান ক্ষেত্রে সেটা আমাদের উচ্চতার ওপর নির্ভর করে, মানে উচ্চতা আপে আছে না ডাউনে আছে। দেখো হাইট তো আমাদের 10 সেন্টিমিটারই এসছে, কিন্তু নেগেটিভ কেন এসছে? কারণ এটা সৎ প্রতিবিম্ব, আর সৎ প্রতিবিম্ব উল্টো হয়। উল্টো মানে কি? উল্টো মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের তলায় অবস্থান করে, এই জন্য ইমেজ হাইটও দেখো নেগেটিভে আসবে অলওয়েজ। এটাও মনে রাখবে, এটাও তোমাদের একবার লিখে দিই, কারণ এগুলো না লিখে দিলে তোমাদের গন্ডগোল পাকায়, আমি জানি কোনটা ইউজ করেছিল, এটা ইউজ করি। অলওয়েজ মনে রাখবে যে সৎ প্রতিবিম্ব উচ্চতা, সৎ প্রতিবিম্ব উচ্চতা কিন্তু তোমাদের আসে হচ্ছে নেগেটিভে, ঠিক আছে? আর অসৎ প্রতিবিম্ব উচ্চতা, উচ্চতা, ঠিক আছে, সেটা কিন্তু আসে তোমাদের পজিটিভে। এই কারণেই ম্যাগনিফিকেশান অসদের ক্ষেত্রে পজিটিভ হয়, সদের ক্ষেত্রে নেগেটিভ হয়। দিস ইজ দ্য রিজন বেসিক্যালি। বোঝাতে পারলাম? এই কটা জিনিসকে একটু মাথায় রাখবে। চলো পরেরটাতে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে 21 দাগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 21 দাগ। কি বলেছে দেখো, একজন ব্যক্তির 3.5 ডায়াপ্টার ক্ষমতার সংশোধনী লেন্স প্রয়োজন, ঠিক আছে, এটি কী ধরনের লেন্স এবং ফোকাস দৈর্ঘ্য কী হবে? দেখো -3.5 ডায়াপ্টার লেখা আছে, তার মানে ফোকাস দৈর্ঘ্য গ্যারেন্টি আমাদের নেগেটিভে ছিল, তবেই তো সেখান থেকে আমাদের ডায়াপ্টারটা মাইনাস। মনে রাখবে ডায়াপ্টার যদি মাইনাস হয়, মনে রাখবে ফোকাস দৈর্ঘ্য মাইনাসে ছিল, কারণ তবেই আমাদের ফোকাস দৈর্ঘ্য একমাত্র ডায়াপ্টার আমাদের কী আসে, নেগেটিভ আসতে পারে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফোকাস যখন নেগেটিভ, তার মানে এটা ডেফিনেটলি উত্তল লেন্স হবে না অবতল লেন্স হবে? আমাকে বলো, উত্তল লেন্স হবে না অবতল লেন্স হবে? উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা পজিটিভ পাই ফোকাস, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা নেগেটিভ পাই, তার মানে গ্যারেন্টি এটা উত্তল লেন্স হবে না, অবতল লেন্সই হবে, ঠিক আছে? তো অবতল লেন্সগুলোই অ্যান্সার হবে। তো কনভেক্সটাকে কেটে দাও, কনকেভগুলোই অ্যান্সার হবে। এবার এখানে অ্যান্সার কী হবে? দেখো ফোকাস আমাদের নেগেটিভেই বেরোবে, তো তুমি একটা কথা খেয়াল করো, কনকেভে এখানে পজিটিভে অ্যান্সার আছে, তো এটাও তো অ্যান্সার হবে না, ফোকাস আমাদের নেগেটিভে বেরোবে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা কোনো কিছু না করেও কিন্তু এখানে উত্তর দিতে পারি। কেন? কারণ 1/f = আমাদের ডি, ঠিক আছে? আর এখানে এফ যেহেতু ডি যেহেতু নেগেটিভ, সো এফও আমাদের কী আসবে, নেগেটিভে আসবে, কারণ এই নেগেটিভ ডিটাই এখানে এসে বসবে, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের এইটা আমাদের অ্যান্সার হবে। ওকে।